সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজ। আশেপাশের সবকিছু যেন এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আরও 2-3 দিন এভাবেই বৃষ্টি পড়বে। সন্ধ্যা হয়ে গেলেও বিছানায় শুয়ে আছে অরিয়ন। গতকাল রাত 3টায় বাড়িতে ফিরেছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচণ্ড রকম মাথা ব্যথা করছে। ঔষধ খেলেও মাথা ব্যথা কমার কোনো নামগন্ধ নেই। তাই আজ বিকেলেই অফিস থেকে বাসায় চলে এসেছে অরিয়ন। সন্ধ্যার পর ঘুম ভাঙতেই বুঝতে পারে মাথা ব্যথা এখনও কমেনি। পাশেই রাখা রং চা কে বা কখন দিয়ে গেছে কিছুই জানে না, তবে চা দেখে মনে হচ্ছে অনেক আগেই দিয়ে গেছে। পানির মতো ঠান্ডা হয়ে আছে পুরো। বিছানার ওপর বসে থাকা অরিয়ন জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই লক্ষ্য করে এখনও বৃষ্টি পড়ছে। কিছু একটা ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ায় অরিয়ন। হাঁটতে হাঁটতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির গতি এখনও আগের মতোই। আকাশে চাঁদের আলো কম, মেঘে প্রায় পুরোটাই ঢেকে যাচ্ছে। বাইরে জ্বলছে লাইটের আলো। সব কিছু এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেলেও অরিয়নের প্রচণ্ড রাগ হচ্ছে এটা ভেবে এই বৃষ্টি সব কিছু সুন্দর করে দিতে পারলেও অরিয়নের জীবনটা সুন্দর করে দিতে পারেনি। অরিয়নের পরই এখনও অরিয়নের কাছে ফিরে আসেনি। কি করবে কিছুই বুঝতে পারছে না। নিজের শক্তি আর সামর্থ্য দিয়ে সবটাই চেষ্টা করে দেখেছে, তাও মিতার কোনো সন্ধান পায়নি। কোন অপরাধের জন্য এত বড় শাস্তি দিচ্ছিস আমাকে? আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে অরিয়ন। আমার প্রতি কি একটু করোনা হয় না তোর? এত নিষ্ঠুর কবে থেকে হয়ে গেলে তুই? আবারও বলে অরিয়ন। প্লিজ কাম ব্যাক, প্লিজ। কথাটা বলতেই যেন সব বাধা ভেঙে পড়ল। অরিয়নের চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। এবার অরিয়ন নিজেকে সামলানোর বা মন শক্ত করার কোনো চেষ্টাও করল না। স্রোতের সাথে তাল মিলিয়ে নিজেও কেঁদে যাচ্ছে। প্লিজ প্লিজ আল্লাহ প্লিজ, আমার উপর একটু করুণা করুন। পরীক্ষা আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থায় চোখ বন্ধ করে অনুরোধের সুরে বলতে থাকে অরিয়ন। নিজের রুমে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে দেয় আবরার। চেহারা দেখে মনে হচ্ছে রেগে আছে। ফাক ইউ ভাইয়া, ফাক ইউ। হঠাৎ করেই চেঁচিয়ে ওঠে আবরার। একটু আগেই বিজনেস নিয়ে অরিয়নের সাথে কথা বলার জন্য অরিয়নের রুমে গিয়েছিল আবরার। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অরিয়ন। অনুরোধের সুরে পরীকে ফিরে আসার অনুরোধ করছে। নিজের ভাইকে এতটা ভেঙে পড়তে দেখে আর সহ্য করতে পারেনি আবরার। চলে আসে নিজের রুমে। ছোটবেলা থেকেই অরিয়নকে দেখে এসেছে একজন আদর্শ ছেলে হিসেবে, একজন আদর্শ ভাই হিসেবে, এরপর একজন বয়ফ্রেন্ড হিসেবে। মনে মনে ইচ্ছা ছিল নিজেও অরিয়নের মতোই হবে। কিন্তু এখন সেই অরিয়নকে এভাবে দেখে তা কিভাবে সহ্য করবে আবরার? আর মিতার কথাই বা কিভাবে ভুলে যাবে? অরিয়ন আর মিতা দুজনেই যে আবরারের খুব প্রিয়। ফরগিভ মি, ফরগিভ মি। নিজে নিজে বলতে বলতেই টেবিলের ওপর থেকে নিজের ওয়ালেট তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আবরার। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে অরিয়ন। গতকাল রাতেও ঘুমাতে পারেনি অরিয়ন। চোখ বন্ধ করলেই মনে হয় কানে ফিস ফিস করে মিতা কথা বলছে। এই রুমে শুধু মিতার স্মৃতিগুলো তাড়া করে বেড়ায় অরিয়নকে। তাই যতটা সম্ভব অফিসেই থাকার চেষ্টা করে। 2-4 দিনের মধ্যে আর বাসায় আসবে না ঠিক করেছে অরিয়ন। টাই বাঁধতে বাঁধতে রুম থেকে বেরিয়ে আসে অরিয়ন। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই লক্ষ্য করে আবরারের রুমের দরজা একটু করে খোলা। 6-7 দিন আগে শেষবার দেখা হয়েছিল আবরারের সাথে। মিতাকে খুঁজতে বের করতে এতটাই মরিয়া হয়ে পড়েছিল যে পরিবারের কারোর সাথেই তেমনভাবে আর যোগাযোগ হয়নি অরিয়নের। আবরার যে নিজের জীবনের চাইতেও অরিয়নকে ভালোবাসে তা খুব ভালোই জানে অরিয়ন। 2-4 দিন আর বাড়িতে ফিরবে না বলেই ঠিক করলো আবরারের সাথে একবার দেখা করেই অফিসে যাবে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করে 7-10 বাজে। এত সকালে আবরারকে হয়তো ঘুমন্ত অবস্থায় পাবে, তাও আজ খুব ইচ্ছে করছে এক নজরের জন্য হলেও নিজের ভাইকে দেখতে। এত কিছু না ভেবে আবরারের রুমের দিকে হাঁটা শুরু করে অরিয়ন। আবরার হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন ভেবে দরজায় কড়া নাড়ে অরিয়ন। দরজা কড়া নেড়ে একটু অপেক্ষা করলেও জবাব আসলো না। কিছু না ভেবেই দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রুমে প্রবেশ করতেই দেখতে পায় বিছানা খালি। বেডের দিকে এগিয়ে যেতেই লক্ষ্য করে ওয়াশরুম থেকে শব্দ শোনা যাচ্ছে। অপেক্ষা করবে নাকি চলে যাবে বুঝতে পারছে না অরিয়ন। বিছানার ওপর একটু ইতস্তত বোধ করতে করতেই বসে অপেক্ষা করতে লাগলো। আবরারের মোবাইল বিছানায় পড়া। হুট করেই কল বাজতেই
এক চমকে যায় অরিয়ন। মোবাইলের দিকে চোখ যেতেই লক্ষ্য করে কল এসেছে। স্ক্রিনে নাম নেই, শুধু 3টে লাভ দেওয়া। অরিয়নের আর বুঝতে বাকি রইল না যে আবরারও এবার সিঙ্গেল থেকে মিঙ্গল হয়ে গেছে। আলতো করে একটু হাসি ফুটল অরিয়নের ঠোঁটে। মোবাইলে একের পর এক কল বেজেই যাচ্ছে নন স্টপ। আর্জেন্ট ভেবে মোবাইল হাতে তুলে নেয় অরিয়ন। বিছানা থেকে উঠে 2 কদম এগোতেই কল বাজা বন্ধ হয়। ভেবেছিল ওয়াশরুমের সামনে গিয়ে আবরারকে মোবাইলটা দিয়ে আসবে, কিন্তু অরিয়ন দাঁড়াতেই বন্ধ হয়ে গেল। আবারও বিছানার দিকে এগোতেই কলে মেসেজের নোটিফিকেশন শুনতে পায়। ছোট ভাইয়ের প্রেমিকার মেসেজ না দেখার জন্য কোনোমতে অন্যদিকে চোখ দিয়ে রাখে। আবারও বিছানার ওপর মোবাইল রেখে অপেক্ষা করতে থাকে অরিয়ন। আবারও কল বাজা শুরু হয়। এবার একটু বিরক্ত হয় অরিয়ন। মনে মনে ভাবে অরিয়ন। রাগে মোবাইল হাতে নিয়ে ওয়াশরুমের কাছে গিয়ে দাঁড়ায় অরিয়ন। মুখ থেকে বাকি কথা বের হবার আগেই আবারও বন্ধ হয়ে যায়। রাগে দাঁতে দাঁত চেপে রাখে অরিয়ন। ইচ্ছে করছে এক আছাড়ে মোবাইলটা ভেঙে ফেলতে। মোবাইলে আবারও শব্দ হতেই সাথে সাথেই চোখ যায় মোবাইলের দিকে। এবার লজ্জা শরম ভুলে মেসেজে কি বলল তা দেখে অরিয়ন। স্ক্রিনে চোখ যেতেই যেন আশেপাশের সব কিছু থেমে গেল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল মোবাইলের দিকে। মিতা বলেছে তোমাকে একটা কথা বলতে, আর্জেন্ট। চোখে দেখা মেসেজটি যেন বিশ্বাস করতে পারছে না অরিয়ন। কিছু না ভেবেই কল করার উদ্দেশ্যে লক খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয় অরিয়ন। নিজের সমস্ত শক্তি দিয়ে কী সব বারবার ট্রাই করে যাচ্ছে নিজেও জানে না। অরিয়নের ঘোর কাটল যখন ওই নাম্বার থেকে আবারও কল আসা শুরু করে। তখন কল আসার সাথে সাথেই রিসিভ করে অরিয়ন। কোথায় থাকো তুমি? হ্যাঁ, মিতা 1000টা কল করেছে আমাকে, আর আমি তোমাকে। মিতার ব্যাপারে কথা আছে, বললাম না? অপর পাশ থেকে অল্প বয়সী এক মেয়েলি কণ্ঠ ভেসে আসে। মেয়েটা যা বলছে তা যেন স্বপ্ন মনে হচ্ছে অরিয়নের কাছে। কোথায় খোঁজ করেনি অরিয়ন? আর সেই মিতা নাকি অরিয়নের এত চোখের সামনেই লুকিয়েছিল। কি হয়েছে, কথা বলছো না কেন? আবারও বলে মেয়েটি। গান গাইতে গাইতেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসতেই অরিয়নকে সামনে দেখতে ভয়ে লাফিয়ে ওঠে আবরার। তুই এখানে কি করছিস? ভয় পেয়ে গিয়েছিলাম। বুকের ওপর হাত রাখতে রাখতে বলে আবরার। অরিয়ন আবরারের কথার কোনো জবাব দিল না। বড় বড় চোখ করে আবরারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অন্যদিকে আবরার অরিয়নের এভাবে তাকানো দেখে ভ্রু কুঁচকে তাকালো। কানের কাছে মোবাইল ধরা অবস্থায় এভাবে কেন ভূতের মতো দাঁড়িয়ে আছে তা বুঝতে পারছে না আবরার। কি হয়েছে? এভাবে ভূতের মতো তাকিয়ে আসিস কেন? খেয়ে ফেলবি নাকি? হাসতে হাসতে বলে আবরার। অরিয়নকে ইগনোর করে বিছানার দিকে 2 কদম এগোতেই চোখ যায় বিছানার ওপর। বিছানার ওপর রাখা আবরারের মোবাইল আর বিছানায় নেই। মুখ থেকে হাসি সরে যায় আবরারের। বিছানা ও আশেপাশের টেবিলে চোখ বুলিয়ে মোবাইল খোঁজার চেষ্টা করে। Where is she? পিছন থেকে অরিয়নের গম্ভীর কণ্ঠ শুনতে পায় আবরার। ক্ষণিকেই ঘুরে তাকায় অরিয়নের দিকে। এক দৌড়ে গিয়ে অরিয়নের হাত থেকে মোবাইল কেড়ে নেয় আবরার। স্ক্রিনে চোখ যেতেই থতমত খেয়ে যায় আবরার। Where is she? দাঁতে দাঁত চেপে ধরে আবারও প্রশ্ন করে অরিয়ন। না বোঝার ভান করে উল্টো প্রশ্ন করে আবরার। I asked you where is she? আবরারের দিকে এক কদম এগিয়ে গিয়ে প্রশ্ন করে অরিয়ন। প্রতিনিয়ত অরিয়নের ধৈর্যের সীমা যেন ভেঙে যাচ্ছে। You fucking bastard! ক্ষণিকেই অরিয়নের 2 হাত গিয়ে আবরারের শার্টের কলার চেপে ধরে। আবরার যেন কিছু বুঝে ওঠারও সময় পেল না। তুই জানিস না কার কথা বলছি? জানিস না আমার পরি কোথায়? নিজের শক্তি দিয়ে আবরারের শার্টের কলার টেনে ধরে চেঁচিয়ে বলে অরিয়ন। কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? বল। রাগান্বিত অরিয়ন আবারও প্রশ্ন করে। আমি কিছু জানি না। জবাব দেয় আবরার। অরিয়ন আর কিছু বলল না। মুহূর্তেই আবরারের মুখে ঘুষি মারে অরিয়ন। সাথে সাথে ঠোঁট কেটে রক্ত বের হওয়া শুরু হয় আবরারের। পরি কোথায়? কোথায় ও? চেঁচিয়ে বলতে থাকে অরিয়ন। আবরার কোনো উত্তর দিল না, চুপ করেই থাকলো। আরিয়ান, আমি কিন্তু ভুলে যাব তুই আমার ভাই। পরি কোথায় বল। কলার ধরা অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে অরিয়ন। অরিয়নের পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। আমি জানি না। মাথা নিচু করে জবাব দেয় আবরার। আবরারের কথা শুনে যেন ধৈর্য হারিয়ে ফেলল অরিয়ন। পরক্ষণেই একের পর এক ঘুষি মারতে থাকে আবরারের কলার ধরে।
তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। এটা সেই মিতা না ভাইয়া? বলে আবরার। ডোন্ট ইউ ফাকিং ডেয়ার টু লাই আবরার। কলার ধরে টানতে টানতে নিয়ে যায় নিচতলার ড্রয়িং রুমে। আমি মিথ্যা বলছি না। জবাব দেয় আবরার। অরিয়ন কিছুক্ষণ চুপ করে রইল। আবরারের শার্টের কলার ছেড়ে দিয়ে একটু পিছিয়ে আসে। কতক্ষণ মাথা নিচু করে রাখলো জানে না, তবে যখন মাথা উঁচু করে আবরারের দিকে তাকালো তখন যেন আবরারের মধ্যে অপরাধবোধ কাজ করতে শুরু হয়েছে। আবরারের সামনে দাঁড়িয়ে থাকা অরিয়নের চোখে প্রায় ভেজা। মনে হচ্ছে রাগে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। অরিয়নকে দেখে মনে হচ্ছে যেন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। প্লিজ, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, পরি কোথায় আমাকে বল প্লিজ। আবরারের কাছে এসে আবরারের হাত ধরে বলে অরিয়ন। আবরার শুধু অরিয়নের দিকে তাকিয়ে রইল। কি করবে নিজেও বুঝতে পারছে না। প্লিজ আরিয়ান, পরি কোথায় আছে আমাকে বল প্লিজ। তোর পায়ে ধরতে হবে? ধরতে রাজি আছে, তাও বল পরি কোথায়। বলে অরিয়ন। এভাবে বলিস না প্লিজ ভাই। বলে আবরার। তাহলে বল পরি কোথায়। উৎসুক দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে থাকে অরিয়ন। মনের মধ্যে যেই আশা জেগেছে তা কোনো মতেই আর দমাতে পারছে না অরিয়ন। আবরারকে দেখে মনে হচ্ছে যেন কোনো মুহূর্তে বলে দেবে সব কিছু। যতই হোক আবরার যে অরিয়নের কষ্ট সহ্য করতে পারে না তা অরিয়ন ভালো করেই জানে। মৃদু হাসি দিয়ে আবরারের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে অরিয়ন। আমি জানি না। আবরারের জবাবে অরিয়নের মুখে থাকা মৃদু হাসিটা ক্ষণিকেই মলিন হয়ে গেল। অবাক দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে রইল অরিয়ন। কি করবে বুঝতে পারছে না। মাথায় যেন রক্ত উঠে যাচ্ছে অরিয়নের। ক্ষণিকেই ঝাঁপিয়ে পড়ে আবরারের ওপর। এক ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে আবরার। শুয়ে থাকা আবরারের ওপর একের পর এক আঘাত করতে থাকে অরিয়ন। বল পরি কোথায় বল, আমার পরি কোথায়, তা না হলে আমি পাগল হয়ে যাব। আবরারকে আঘাত করতে করতে বলতে থাকে অরিয়ন। আবরার নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অরিয়নের ওপর যেন অজানা শক্তি ভর করেছে। কোনো মতেই অরিয়ন থেকে ছুটে আসতে পারছে না আবরার। পরি কোথায় বল, পরি কোথায়, ফাকার বল আমার পরি কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস পরীকে বল। পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে আর আবরারকে আঘাত করে যাচ্ছে অরিয়ন। আবরারের নাক মুখ দিয়ে রক্ত প্রবলভাবে পড়তে শুরু করেছে, কিন্তু সেদিকে যেন অরিয়নের চোখ গেল না। অরিয়নের মাথায় শুধু এক কথাই ঘুরপাক খাচ্ছে। তুই কি ভেবেছিস আমার পরীকে আমার থেকে দূরে নিয়ে যাবি? পারবি না, কখনো পারবি না। আবরারকে আঘাত করতে করতে বলে অরিয়ন। এত চেঁচামেচি কি? কি হলো সকাল হাবিব চৌধুরী আর আনিকা চৌধুরী রুমের মধ্যে আবছা আবছা চেঁচামেচির আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। সকাল সকাল কাজের লোকেদের মধ্যে কী নিয়ে ঝামেলা লাগলো তা নিয়ে কথা বলতে বলতে রুম থেকে বের হয়েই আবরার আর অরিয়নকে এই অবস্থায় দেখে যেন দুজনেই পাথর হয়ে রইল। অরিয়ন কি করছিস তুই বাবা? আনিকা চৌধুরী দৌড়ে গিয়ে অরিয়নের সামনে গিয়ে দাঁড়ায়। অরিয়ন, কি হচ্ছে এসব? ছাড়ো আরিয়ানকে। অরিয়নের কাঁধে হাত রেখে বলে হাবিব চৌধুরী। বল আমার পরি কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস বল। এক হাত দিয়ে আবরারের কলার ধরে অন্য হাত দিয়ে আবরারকে ঘুষি মারতে মারতে বলে অরিয়ন। মিতা? অবাক হয়ে বলে ওঠে হাবিব চৌধুরী। ছাড়ো আমাকে, ছাড়ো। হাবিব চৌধুরী অরিয়নকে টেনে ছাড়ানোর চেষ্টা করতে চেঁচাতে থাকে অরিয়ন। ছাড় ওকে, কি হয়েছে আমাকে বল। অরিয়নকে সরিয়ে নিয়ে এসে বলে হাবিব চৌধুরী। কি হয়েছে তা তোমরা কোনো ধর ছেলেকে জিজ্ঞেস করো, ও জানে পরি কোথায়, পরীকে ও লুকিয়ে রেখেছে। আবরারের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করতে করতে বলে অরিয়ন। হাবিব কোনো মতেই যেন অরিয়নকে ধরে রাখতে পারছে না। আনিকা চৌধুরী গিয়ে আবরারের পাশে বসেছে। আরিয়ান, কি বলছে অরিয়ন এসব? জিজ্ঞেস করে হাবিব চৌধুরী। আবরার কিছু বলল না। ওর গার্লফ্রেন্ড জানে মিতার কথা, দুজনে মিলে কি চালাকি করেছে জিজ্ঞেস করো ওকে। বলে অরিয়ন। গার্লফ্রেন্ড? কে গার্লফ্রেন্ড? প্রশ্ন করে হাবিব চৌধুরী। আমি জানি না, ও কি বলো পরি কোথায় বলতে। বলে অরিয়ন। অরিয়ন যা বলছে তা কি সত্যি? তুই কি জানিস মিতা কোথায় আছে? আবরারের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে হাবিব চৌধুরী। আবরার কিছু বলল না, মাথা নিচু করেই রইল। জীবনে কোনোদিন নিজের মা বাবার কাছে মিথ্যে কথা বলেনি আবরার। আজও কিভাবে বলবে বুঝতে পারছে না। আবরারের চুপ থাকা দেখে সব কিছু পরিষ্কার হয়ে যায় হাবিব চৌধুরীর কাছে। ওর থেকে কিছু জানতে হবে না। ওর মোবাইল কোথায়?
আশেপাশে মোবাইল খোঁজার চেষ্টা করতে করতে প্রশ্ন করে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় আবরারের। মোবাইলটা কি জন্য লাগবে? মিতা কোথায় আমি জানি না, বললাম তো। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে আবরার। তোমার কিছু আর জানতে হবে না, যা জানার এখন তোমার গার্লফ্রেন্ড থেকেই জেনে নিই। খবরদার বাবা, খবরদার, এসব কিছুতে যদি ওকে জড়িয়েছো। অপরিচিত এক কণ্ঠে বলে ওঠে আবরার। পরীকে তো আমি খুঁজে বের করবই, কিন্তু তোর প্রেমিকাকে যেন কোনোদিন খুঁজে না পাস সে ব্যবস্থা আমি করে দেব। গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন। আমি বেঁচে থাকতে পারলে করে দেখাস। ভাই বলে এতক্ষণ কিছু বলেনি, কিন্তু ওকে টানলে ভুলে যাব তুই বড় ভাই হোস। অরিয়নের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করতে করতে বলে আবরার, কিন্তু আনিকা চৌধুরী দুহাত দিয়ে ধরে রেখেছে আবরারকে। তাহলে এটা ভালোই জানো আমি কি করতে পারি, পারলে আমাকে ঠেকাস। বলে হাবিব চৌধুরী। বাবা, পরাজয়ের সুরে বলে ওঠে আবরার। হয় মিতা আর না হয় তোমার গার্লফ্রেন্ড, ভেবে নাও কে বেশি ইম্পর্ট্যান্ট। বলে হাবিব চৌধুরী। আবরার চুপ করে রইল, মুখ ফুটে কিছু বলার চেষ্টা করল না। হ্যালো, আবরারের কল লিস্ট চেক করে আজ সকালে যেই মেয়ের নাম্বার থেকে কল এসেছে তার সব ডিটেলস আমাকে সে। বাবা, হাবিব চৌধুরী ফোনে কাউকে পুরো কথা শেষ করার আগেই অনুরোধের সুরে বলে ওঠে আবরার। যেই হোক 20 মিনিটের মধ্যে টেনে হিঁচড়ে হলেও ওই মেয়েকে আমার বাড়িতে চাই আমি। আবরারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ফোনে বলে হাবিব চৌধুরী। আবরার কঠোর দৃষ্টিতে তাকিয়ে রইল হাবিব চৌধুরীর দিকে, দাঁতে দাঁত চেপে ধরে রেখেছে। পরি ঢাকায় আসে। বলে আবরার। আবরারের কথা শুনে মাটিতে বসে পড়ে অরিয়ন। এই 6টা মাস কিভাবে পার করেছে তা একমাত্র অরিয়ন নিজেই জানে। সে মিতার খবর জানতে পেরে নিজেকে যেন আর সামলাতে পারল না অরিয়ন। মৃদু হাসি ফুটে অরিয়নের ঠোঁটে। আম কামিং কামিং। বিড়বিড় করে বলে অরিয়ন। ফাক ইউ ফাহমিতা, ফাক ইউ। রাগান্বিত আবরার নিজের রুমে প্রবেশ করতেই চেঁচামেচি শুরু করে দেয়। রক্তাক্ত আবরারের চেহারা ভালো করে চেনাও যাচ্ছে না। এত মার খাওয়ার পরও মুখ খোলেনি আবরার, কিন্তু ফাহমিদার কথা উঠতেই যেন মাথা খারাপ হয়ে গেল। না চাইতেও সব বলে দিতে হয়েছে। ফাহমিদা, মিতার বান্ধবী, কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না আবরারের। শুধু এইটুকু জানে, ফাহমিদার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ তুলে নিবে আবরার। ফ্ল্যাশব্যাক। সবাইকে না বলে মিতা যে কোথায় চলে গেছে আজ 15 দিন। বাড়ির সবাই বিশেষ করে অরিয়ন পাগলের মতো খুঁজেও মিতার কোনো খোঁজ পায়নি। হাবিব চৌধুরী তো দিন রাত এক করে দিচ্ছে শুধুমাত্র মিতার সন্ধান পাওয়ার জন্য, কিন্তু মনে হচ্ছে ভাগ্যও চায় না মিতাকে কেউ খুঁজে পাক। তাই তো সবার চেষ্টায় বৃথা যাচ্ছে। আবরার নিজের কেবিনে বসে ফাইল চেক করতে ব্যস্ত। অরিয়ন মিতাকে খুঁজতে এতটাই মরিয়া হয়ে পড়েছে যে অফিসে টাইম দেওয়া অরিয়নের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই হাবিব চৌধুরী আবরারকে অফিসে বসিয়েছে। যদিও আবরারের মন চাচ্ছে না এখানে বসতে, ইচ্ছে করছে নিজের বাবা আর ভাইয়ের সাথে মিতাকে খুঁজতে, কিন্তু হাবিব চৌধুরী আবরারের কোনো কথা শুনতেই চাইলেন না। বাধ্য হয়েই কাজ করছে আবরার। ফাইলটা আমাকে গতকাল চেক করে দেওয়ার কথা ছিল, আর আপনারা আজকেও পারেননি চেক করে দিতে। সামনে বসে থাকা দুজন ব্যক্তির উদ্দেশ্যে বলে আবরার। সরি স্যার, এরকম আর হবে না। দুজনের মধ্যে একজন বলে ওঠে। ভাইয়া আর বাবা না থাকাই ভালোই সুযোগ নিচ্ছেন দেখছি। নেক্সট টাইম থেকে কাজে অবহেলা করলে চাকরি হারাতে হবে বলে দিলাম। গম্ভীর কণ্ঠে বলে আবরার। আবরারের কথা শুনে কাচুমাচু করতে থাকে তারা। কিছুটা ভয় পেয়েছে বলেও মনে হলো। সরি স্যার, আর হবে না, সন্ধ্যার আগেই ফাইল দিয়ে দেব। সামনে বসা লোকটি বলে। এখন যেতে পারেন। কথাটা বলেই নিজের ফাইলটির দিকে মন দেয় আবরার। লোক দুজন একে অপরের দিকে চাওয়াচাই করে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। মোবাইলের রিং বাজার শব্দ শুনতেই ফাইল থেকে মাথা তুলে মোবাইল হাতে নেয় আবরার। স্ক্রিনে চোখ যেতেই দেখতে পায় আননোন নাম্বার। একবার ইচ্ছে করলো রিসিভ না করতে, এরপর কি যেন ভেবে কল রিসিভ করে। হ্যালো, বলে আবরার। আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ বলে ওঠে। ওয়ালাইকুম আসসালাম। হু ইজ দিস? কণ্ঠ শুনে চিনতে না পেরে প্রশ্ন করে আবরার। আমি ফাহমিদা। বলে মেয়েটি। কোন মেয়েদা? ভ্রুকুসকে বলে আবরার। ফাহমিদা। আবারও শান্ত গলায় বলে মেয়েটি। এই নামের কাউকে আমি চিনি না, রং নম্বর। বলেই কল কেটে দিতে নেয় আবরার। ওয়েট,
প্লিজ কল কাটবেন না। অনুরোধের সুরে বলে ফাহমিদা। আবরার কিছু বলল না, কানের কাছে মোবাইল নিয়ে অপেক্ষা করতে থাকলো মেয়েটির কথা বলার। আপনি আরিয়ান ভাইয়া না? প্রশ্ন করে মেয়েটি। হুম। সায় দেয় আবরার। আমি পারমিতার বান্ধবী। কিছুক্ষণ চুপ থাকার পর বলে ওঠে মেয়েটি। মেয়েটির কণ্ঠ শুনে মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে। ও, তো সেটা আগে বলবে না? এখনই কিভাবে কেটে দিতাম কল। একটু রিল্যাক্স হয়ে বলে আবরার। মিতার বান্ধবী আর বয়সে ছোট হবে ভেবেই তুমি করে বলে আবরার। তো কী জন্য কল করেছে? আসলে মিতা কিছুদিনের জন্য বাইরে বেড়াতে গিয়েছে, তাই তোমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। তোমার কথা আমি ওকে বলবো, টেনশন নিও না তুমি। একটু নর্মালভাবেই বলার চেষ্টা করে আবরার। মিতার পালিয়ে যাওয়ার ব্যাপারটা কাউকে জানাতে না করেছে হাবিব চৌধুরী। আপনার থেকে একটু হেল্প লাগবে ভাইয়া। বলে ফাহমিদা। ফাহমিদার কথা শুনে একটু ভ্রু কুঁচকায় আবরার। কিসের হেল্প লাগবে তা বুঝতে পারছে না। কি হেল্প? বিনা সংকোচে বলে ফেলতে পারো। সুন্দরভাবেই বলে আবরার। মিতার ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে আমার, যদি একটু ম্যানেজ করে দিতেন। ধীরে ধীরে বলে ফাহমিদা। মিতার রেজিস্ট্রেশন কার্ড তোমার কেন লাগবে? প্রশ্ন করে আবরার। আসলে আসলে কাচুমাচু করতে থাকলো ফাহমিদা। আসলে কি? আর কথা স্পষ্টভাবে বলো, এভাবে তোতলাচ্ছ কেন? তোতলা তুমি? একটু বিরক্ত হয়ে বলে আবরার। আপনি এভাবে কেন কথা বলছেন? কণ্ঠস্বর একটু উঁচু করে বলে ফাহমিদা। মনে হচ্ছে রেগে যাচ্ছে। কারণ আমার এসব আসলে শোনার মতো টাইম নেই। যা বলো দ্রুত বলো, আর না হয় রাখলাম। ফাইলের দিকে মনোযোগ দিয়ে বলে আবরার। না, রাখবেন না। আসলে কার্ডটা লাগবে মিতার অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। এক নিঃশ্বাসে বলে ফাহমিদা। কিসের অ্যাডমিট কার্ড? প্রশ্ন করে আবরার। এইচএসসি পরীক্ষার। ফাহমিদার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় আবরার। সব কথা পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে আবরারের কাছে। তুমি জানো মিতা কোথায়, তাই না? বলে ওঠে আবরার। ফাহমিদা কিছু বলল না, চুপ করেই থাকে। মাঝে মধ্যে চুপ থাকা সে সম্মতির লক্ষণ, তা ঠিক বুঝতে পারছে আবরার। কোথায় আছে মিতা? আর তুমি কিভাবে জানলে? মিতা বলেছে আপনার সাথে যোগাযোগ করতে। মিতাই নাম্বার দিয়েছে। বলে ফাহমিদা। ফোনে কথা বলার পর ঠিক করা হয় তারা দেখা করবে। দেখা করে কার্ড নিয়ে যাবে ফাহমিদা, আর আবরারও তার প্রশ্নের উত্তর পাবে। বর্তমান আবরার থেকে মিতার ঠিকানা জানতে পারেনি কেউ। বিগত 6 মাস আবরারের সাথে যোগাযোগ রেখেছে মিতা। শুধু এতটুকু জেনেছে যে মিতা ঢাকাতে আছে। কার সাথে আছে অরিয়ন জানে না। ঢাকা কী জন্য আছে তাও জানে না। অবশেষে আবরারের গার্লফ্রেন্ডের ভয় দেখিয়ে মিতার সাথে দেখা করার সময় ঠিক করা হয়েছে। মিতা জানে আগামীকাল ঢাকা যাবে আবরার, দেখা করবে মিতার সাথে। যেহেতু সব সময় মেসেজের মাধ্যমে কথা হয়েছে, তাই মিতাও সন্দেহ করতে পারেনি কিছু। মিতার সাথে আগামীকাল সকাল 10টায় পার্কে দেখা করার সময় ঠিক হয়েছে, কিন্তু অরিয়ন আজ রাতের ফ্লাইটে ঢাকা চলে এসেছে। অন্য কোথাও না গিয়ে সরাসরি হোটেল রুম বুক করেছে অরিয়ন। হোটেল রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে অরিয়ন। বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আজ আকাশে চাঁদের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মনে হচ্ছে অরিয়নের মনের মতো আকাশটাও আজ অন্ধকারে ছেয়ে গেছে। মিতার খবর জানতে পেরে তো খুশি হওয়ার কথা ছিল অরিয়নের, কিন্তু খুশি হতে পারেনি। 6টা মাস কী পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে অরিয়ন আর মিতা। মিতা আবরারের সাথে যোগাযোগ রেখেছে। কেন নিজের স্বামীকে ছেড়ে আবরারের সাথে যোগাযোগ রাখলো মিতা? কেনই বা পালিয়ে গেল মিতা? সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি পাবে না অরিয়ন। রাত 12টা, বিছানায় শুয়ে আছে অরিয়ন। যেই পোশাক পরে চট্টগ্রাম থেকে এসেছিল সেই পোশাক এখনও পরা। পায়ের জুতোটাও খোলার প্রয়োজন মনে করেনি। এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে অরিয়ন। আজকের রাতটা যেন দীর্ঘতম মনে হচ্ছে অরিয়নের কাছে। আজকের রাতটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতম মনে হচ্ছে অরিয়নের কাছে। মাথার মধ্যে এত এত প্রশ্ন, এত চিন্তা দু চোখ এক করতে দিচ্ছে না অরিয়নকে। আমাকে দেখে কি খুশি হবি তুই? সব অভিমান ভুলে জড়িয়ে ধরবে? নিজে নিজে বলে ওঠে অরিয়ন। তোকে দেখলে কি করবো আমি জানি না, শুধু জানি সব অশান্তি আর অস্বস্তির অবসান ঘটবে। আমার পরে আমার শান্তি আমার কাছে ফিরে আসবে। আবারও বলে ওঠে অরিয়ন। আমার অভিমান দেখে কিন্তু রাগ করিস না তুই। যাই বলি আমি যে তোকে কখনো কষ্ট দিতে পারবো না।
তোকে দেখতেই সব রাগ অভিমান ভুলে যাবো আমি। তুই কি যাবে? ক্ষণিকের জন্য যেন সিলিং থেকে চোখ সরাচ্ছে না অরিয়নের, যেন ওপরের দিকেই মিতাকে দেখতে পারছে অরিয়ন। আমার পরি। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে অরিয়ন। গতকাল সারারাত ঘুমাতে পারেনি অরিয়ন। একটু পরপর রুমের মধ্যে অস্থিরতা করতে করতে শুধু হাঁটাহাঁটি করেছে আর সময় দেখেছে কখন ভোরের আলো ফুটবে, সেই অপেক্ষা করেছে শুধু। ভোরের আলো ফুটতেই ফ্রেশ হয়ে নেয় অরিয়ন, পরনের কাপড় চেঞ্জ করে টি শার্ট আর প্যান্ট পরে নেয়। এদিকে মিতাকে দেখলে কি করবে তা যেমন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঠিক তেমনই মিতার সামনে কিভাবে যাবে বুঝতে পারছে না। তাই নিজেকে পরিপাটি করে নিয়েছে অরিয়ন। চুল আশ্রিয়ে 9টা করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। গাড়ি দেখে যদি মিতার সন্দেহ হয় তাই অরিয়ন নিজের গাড়ি আনেনি, উবারে কার ঠিক করেছে। রাতে ভালোভাবে বৃষ্টি হলেও এখন আবার সেই টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি পড়া শুরু করলেই বুকের মধ্যে চাপ দিয়ে উঠেছে অরিয়নের। বৃষ্টি দেখে যদি মিতা না আসে তাহলে, এই চিন্তা যেন মাথা থেকে যাচ্ছেই না অরিয়নের। প্লিজ বন্ধ হ। বৃষ্টির উদ্দেশ্যে বিড়বিড় করে বলে অরিয়ন। বৃষ্টি যেন অরিয়নের কথা বুঝতে পারল, নিজের গতি কমানোর জায়গায় উল্টো বাড়িয়ে দিয়েছে। টিপ টিপ বৃষ্টি এখন ঝুম বৃষ্টিতে রূপ নিয়েছে। বৃষ্টির গতি দেখে অরিয়ন হতাশ হয়ে গাড়ির সাথে হেলান দেয়, চোখ বন্ধ করে রাখে। ড্রাইভের এই ওয়েদার আরও মনোরম করার জন্য গাড়িতে গান চালু করে দিয়েছে। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे, ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी ये कहानी। জ্যামে বসে গান শুনতে ব্যস্ত ড্রাইভার, ইচ্ছে না করলেও সব গানই শুনে যাচ্ছে অরিয়ন। বৃষ্টির দিনে ঢাকায় জ্যামের অবস্থা যে কি তা আর না বললেই হয়। পার্কের ঠিকানা অনুযায়ী 10টায় থাকার কথা অরিয়নের, এখন 10টা 5। গাড়ি যেন নিজের জায়গা থেকে 1 মিনিটের জন্য নড়ছে না। আমাকে এখানেই নামিয়ে দিন। বিরক্ত হয়ে বলে অরিয়ন। এখানে নেমে যাবেন, সামনে নামাই দিই, বৃষ্টিতে তো একদম ভিজে যাবেন ভাই। বলে ড্রাইভার। না, এখানে দিন, সামনের অপেক্ষা করলে দেরি হয়ে যাবে, ভাড়াটা রাখুন। 500 টাকার নোট বের করে ড্রাইভারের দিকে এগিয়ে দিয়ে বলে অরিয়ন। সকাল সকাল এত বড় নোট ভাঙতি নাই ভাই। ড্রাইভারের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল কথাটা বলতেই। তার কাছে ভাঙতি নেই বুঝতে পারল অরিয়ন। পুরোটাই রেখে দিন। কিন্তু ড্রাইভার পুরো কথা শেষ হওয়ার আগেই গাড়ি থেকে নেমে যায় অরিয়ন। হাতের মোবাইলের দিকে তাকিয়ে ম্যাপ দেখে নেয় একবার। এখান থেকে পার্কে দ্রুত পায়ে হেঁটে 30 মিনিট দেখাচ্ছে। যদি ভালোভাবে দৌড়ায় তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে অরিয়ন। আর অপেক্ষা না করে মোবাইল প্যান্টের পকেটে ঢুকিয়ে দৌড়াতে শুরু করে অরিয়ন। আশেপাশের পথচারী আর গাড়ির মধ্যে বসে থাকা লোকদের কাছে ব্যাপারটা মজার লাগছে। তারা আগ্রহ নিয়ে রাস্তায় দৌড়াতে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে, যেন কোনো একটা প্রতিযোগিতায় জেতার জন্য দৌড়াচ্ছে আর রাস্তার সবাই দর্শক। পার্কের সামনে আসতে আসতে অরিয়ন পুরো ভিজে গেছে। গেটের সামনে এসে দাঁড়াতেই হাঁটুতে হাত রেখে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে সে। দৌড়ানোর কারণে গলা শুকিয়ে গেছে অরিয়নের। মোবাইল বের করতেই দেখতে পায় 10টা 21 বাজে। ফক বলেই তাড়াতাড়ি করে পার্কে প্রবেশ করে অরিয়ন। চলে যাস না, চলে যাস না, চলে যাস না। পার্কের এখানে সেখানে খুঁজতে খুঁজতে বিড়বিড় করে একা একা বলতে থাকে অরিয়ন। পার্কের কোথাও দেখা যাচ্ছে না মিতাকে। যতই ভেতরে প্রবেশ করছে ততই যেন মন ভেঙে যাচ্ছে অরিয়নের। বৃষ্টির কারণে পার্কের দারোয়ান ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। মিতাকেও কোথাও দেখতে পারছে না অরিয়ন। নো নো নো, এত কাছে শুধু যেতে পারিস না। ফ্রাস্ট্রেটেড অরিয়ন বলতে থাকে। পার্কের শেষ দিকে যেতেই যেন আশার আলো জাগলো অরিয়নের মনে। দূর থেকে লাল রঙের একটা ছাতা দেখতে পায় অরিয়ন। বৃষ্টিতে ভেজার কারণে এমনিতেই হাত পা ঠান্ডা হয়ে আছে অরিয়নের। এর মধ্যে কেউ এখনও আছে পার্কে, ভাবতেই যেন হাত পা বরফ হয়ে যাচ্ছে অরিয়নের। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে ছাতা থাকা ব্যক্তিটির দিকে। একটু কাছাকাছি যেতেই অরিয়ন লক্ষ্য করে ছাতার জন্য ব্যক্তিটার মুখ দেখা যাচ্ছে না, তবে পোশাক দেখে বোঝা যাচ্ছে মেয়ে। এতে যেন অরিয়নের হার্টবিট আরও বেড়ে গেল। আবারও এগিয়ে যাওয়া শুরু করে অরিয়ন। মেয়েটি নিজের দুহাত দিয়ে শক্ত করে ছাতা ধরে রেখেছে।
সিমেন্টের শীটের ওপর বসে আছে সে। নোংরা পানি দিয়ে অনবরত পা ভেজাচ্ছে। আশেপাশে যে কেউ এগিয়ে এসেছে সেদিকে খেয়াল নেই তার। সামনের দিকে এগোতেই থাকা অরিয়ন সব কিছুই লক্ষ্য করছে। মেয়েটির থেকে 3-4 হাত দূরে এসে দাঁড়িয়ে যায় অরিয়ন। মেয়েটিও তার পা নাড়ানো বন্ধ করে দেয়। মনে হচ্ছে এতক্ষণে খেয়াল হয়েছে কেউ এগিয়ে এসেছে। পড়ি। উৎসুক অরিয়ন আলতো করে ডাক দেয়। পরি নিজের নাম শুনতেই লাফিয়ে ওঠে বসা থেকে। ছাতা সরাতেই দেখতে পায় দাঁড়িয়ে আছে অরিয়ন। ছাতা সরাতেই দেখতে পায় পরীকে। পরীকে দেখা মাত্রই একটা দীর্ঘশ্বাস ছাড়ে অরিয়ন। এই দীর্ঘশ্বাস দেখে মনে হচ্ছে নিজে শ্বাস নেওয়া বন্ধ করে রেখেছিল এতক্ষণ। সামনে দাঁড়িয়ে থাকা মিতা যে স্বপ্ন নয় বাস্তব, তা বিশ্বাস করতে পারছে না অরিয়ন। মিতার ঠোঁটে থাকা আলতো হাসিটা অরিয়নকে দেখতেই যেন সরে গেল। রিয়ন। নিজের অজান্তেই মিতার মুখ থেকে বেরিয়ে আসে। রিয়ন। নিজের অজান্তেই মিতার মুখ থেকে বেরিয়ে আসে। বাতাসের গতি বেড়ে চলেছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির গতিও বেড়ে গেছে। মনে হচ্ছে হঠাৎ করেই অরিয়নের মনের মধ্যে থাকা এতদিনের জমানো সব কষ্ট ঝড়ের মাধ্যমে বেরিয়ে আসছে। পার্কের দুপাশে দুজন মূর্তির মতো দাঁড়িয়ে রইল। চারিপাশে শুধু বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু মিতা এই বৃষ্টির শব্দের সাথে অরিয়নের অস্বাভাবিক হৃদস্পন্দনও শুনতে পাচ্ছে। অরিয়ন সম্পূর্ণ ভিজে গেছে বৃষ্টিতে। অবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকা মিতার দিকে তাকিয়ে আছে অরিয়ন। যেন বিশ্বাস হচ্ছে না মিতা সামনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে অরিয়নকে দেখা মাত্রই মিতার হাত থেকে ছাতাটা পড়ে যায়। সেদিকে যেন চোখ গেল না মিতার। এক নজরে শুধু অরিয়নের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অসময়ে এই বৃষ্টি যেন কারো ওপর করুণাও করছে না। মিতাকেও ধীরে ধীরে নিজের রঙে রাঙানোর জন্য ভিজিয়ে নিতে লাগলো। অরিয়নের সামনে দাঁড়িয়ে থাকা মিতার ওজন অনেকটাই কমে গেছে। গালগুলো শুকিয়ে কাঠ হয়ে আছে। মুখের মধ্যে থাকা সেই কোমলতা ভাবটা যেন সরে গেছে। লাল ছাতা হাতে দাঁড়িয়ে থাকা মিতা এই বৃষ্টিতে সাদা রঙের একটা 3 পিস পরে এসেছে। সাদা জামায় হলুদ রঙের ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুল আঁকা। মিতার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয় অরিয়ন। সাদা রঙের জামা খেয়াল করতেই নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অরিয়নের। বোকাবে। মনে মনে বলে ওঠে অরিয়ন। বৃষ্টির ঠান্ডা বাতাস পানিতে ভিজতে শুরু করেছে মিতা। সারা শরীরে যেন শীতলতা বয়ে বেড়াতে শুরু করেছে। মনে হচ্ছে জমে বরফ হয়ে যাবে। বৃষ্টির পানি মিতার শরীরে পড়তেই যেন ঘোর কাটল অরিয়নের। ধীর গতিতে পা বাড়ায় অরিয়ন। আলতো পায়ে এগিয়ে যায় মিতার দিকে। মিতার থেকে ক্ষণিকের জন্য চোখ সরায় না। মিতার দিকে তাকিয়ে থাকা অবস্থায় হাঁটু ভেঙে বসে পড়ে। মিতা অরিয়নের চোখে চোখ রেখে অরিয়নকে দেখছে। অরিয়ন মিতার দিকে তাকিয়ে থাকা অবস্থায় বাম হাত দিয়ে ছাতাটা ধরে। ছাতা হাতে আলতো করে উঠে দাঁড়ায় অরিয়ন। মিতার মাথার ওপর ছাতা ধরে অরিয়ন। নিজেও এগিয়ে যায় মিতার দিকে। দুজন এখন অনেকটাই কাছাকাছি। অরিয়ন মনে মনে ভেবেছিল মিতাকে যখন সামনাসামনি পাবে তখন কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে, কিন্তু এখন অরিয়ন আলতো করে মিতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নিজের ডান হাত দিয়ে মিতার কোমর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে অরিয়ন। অন্য হাতে ছাতা ধরে রেখেছে মিতার মাথার ওপর। নিজের বুকের সাথে মিতার মাথা স্পর্শ করতেই যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরিয়ন। মিতার মাথায় আলতো করে চুমু খায়। চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে অরিয়নের। জড়িয়ে ধরা মেয়েটার জন্য অরিয়ন কতটা দুর্বল হয়ে পড়েছে তা হয়তো মিতা কোনোদিন জানতেও পারবে না। বৃষ্টির পানি সেই প্রমাণ সাথে সাথেই মুছে দিচ্ছে। জড়িয়ে ধরা মিতার জন্য আজ অরিয়ন যা অনুভব করছে তা হয়তো এই পৃথিবীর সবচাইতে পবিত্রতম এক অনুভূতি। এই অনুভূতিতে নেই শারীরিক চাহিদা, কোনো আকর্ষণ, রূপের প্রতি মোহ বা ছলনা। যা আছে তা শুধুমাত্র স্নেহ, আদর, মায়া, ভালোবাসা আর শান্তি। অরিয়নের চোখের পানি বৃষ্টির পানির সাথে এক হয়ে মিশে যাচ্ছে মিতার মাথার চুলে। I missed you so much, love. মিতার মাথার সাথে নিজের গাল স্পর্শ করিয়ে আলতো করে বলে অরিয়ন। So much. আবারও বলে অরিয়ন। স্তব্ধ হয়ে থাকা মিতার দুহাত যেন নিজে থেকেই নিজের ওপরে দিকে উঠতে লাগলো। আলতো করে জড়িয়ে ধরে অরিয়নকে। দুহাত দিয়ে অরিয়নকে জড়িয়ে ধরতেই যেন বাঁধ ভেঙে গেল মিতার। দু চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগলো, কিন্তু মিতা তা অরিয়নকে বুঝতে দিল না।
অরিয়নের ভিজে যাওয়া পোশাকে মিতার ভালোবাসার চিহ্নটা মুছে যাচ্ছে প্রতিনিয়ত। দুজন কতক্ষণ একে অপরকে ধরে দাঁড়িয়েছিল তা কারোরই জানা নেই। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে ঘোর কাটে দুজনের। মিতা অরিয়ন থেকে সরে এক পা পিছিয়ে আসে। মিতা পিছিয়ে পড়লেও অরিয়ন মিতার হাত শক্ত করে ধরে রাখে। অরিয়ন হাত ধরতেই অরিয়নের দিকে তাকায় মিতা। অরিয়ন নিচের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে নিজের সাথে নিজে কিছু নিয়ে লড়াই করছে। কেন পালিয়ে গেলি তা জানতে চাইবো না। নিচের দিকে তাকিয়ে থেকেই বলে অরিয়ন। মিতা চুপ করে অরিয়নের কথা শুনছে, মাঝে মধ্যে একবার পুরো পার্কটা দেখে নিচ্ছে। এই বৃষ্টিতে কেউ নেই পার্কে, মানুষের কোনো আনাগোনাও শোনা যাচ্ছে না, শুনছে না মিতা। কি ভুল বা দোষ ছিল আমার তাও জানতে চাইবো না। আবারও বলে অরিয়ন, প্রতিটা কথায় অভিমান ভেসে উঠেছে। কেন ভালোবাসি বলে এই পদক্ষেপ নিলে তাও জানতে চাইবো না আমি। এবার চোখ তুলে মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। অরিয়ন মিতার দিকে তাকাতেই মিতা নিজের চোখ সরিয়ে নেয়, পাশে থাকা ফুল গাছগুলোর দিকে তাকিয়ে রইল। মিতার চোখে অশ্রু ছলছল করছে। শুধু বলবো বাড়ি চল। বলে অরিয়ন। চৌধুরী মেনশন, চট্টগ্রাম। বিছানা হাত পা মেলে শুয়ে আছে আবরার। পাশেই ফোনে অনবরত কল বেজেই চলেছে। নামের জায়গাটায় 3টি লাভ দেখা যাচ্ছে। গতকাল থেকে কল দিয়েই চলেছে ফাহমিদা। কল ধরেনি আবরার, এখনও কল বেজে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই আবরারের। চোখ বন্ধ করে রেখেছে শুধু। চোখের সামনে সব কিছু যেন বিদ্যুতের গতিতে স্পষ্ট দেখতে পাচ্ছে আবরার। ফ্ল্যাশব্যাক। মুরাদপুরের একটি কফি শপের সামনে গাড়ি করে এসে দাঁড়িয়েছে আবরার। গতকাল মোবাইলে কথা বলে এখানে দেখা করার কথা জানায় ফাহমিদা। গাড়ি থেকে নেমেই চোখের সানগ্লাসটা ঠিক করে নেয় আবরার। হাতের ঘড়ির দিকে তাকাতেই লক্ষ্য করে 10 মিনিট লেট করেছে সে। অরিয়নের কারণে সব কাজের চাপ এখন আবরারের ঘাড়ে এসে পড়েছে। নিজের জন্য সময় খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে। সেখানে কফি শপে আসতে পেরেছে তাই অনেক। কফি শপের নাম চোখের সামনে আসতেই নাক ছিটকায় আবরার। দেখেই বোঝা যাচ্ছে আহামরি কিছুই নাই। নর্মাল মিডল ক্লাস মানুষের জন্য এই কফি শপ। কি আর করার ভেবেই শপে ঢোকে আবরার। যেমনটা ভেবেছিল ঠিক ততটাও খারাপ না শপটা। ভেতরে ঢুকতেই এমনটা ভাবে আবরার। সুন্দর এলিগেন্ট ভাইব দিচ্ছে শপের ইন্টেরিয়রগুলো। আবরার মাথায় হুট করে হাত রাখে। ফাহমিদাকে চিনতে কিভাবে চিনবে বুঝতে পারছে না। মিতার প্রতি অনুভূতি থাকলেও মিতার বন্ধুদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আবরারের। একবার প্রতি সিটে চোখ বুলায় আবরার। প্রায় হাতে গোনা সবগুলো সিটেই কাপল বসে আছে। এক পাশের 2টি সিটে শুধুমাত্র একজন করে 2টো মেয়ে বসা। আবরারকে খেয়াল করতেই মেয়ে একটা নিজের সিটের থেকে উঠে এগিয়ে আসে। মুখে বিশাল এক হাসি, পরনে একটা স্কার্ট ও টপস, চুলগুলো খোলা। বাঙালি মেয়ে হলেও কেমন যেন ওয়েস্টার্ন একটা ভাবই দিচ্ছে মেয়েটা। ইউবা। মেয়েটা সামনে আসতেই মুখ খুলে আবরার, কিন্তু আবরারের কথা শেষ হবার আগেই আবরারকে পাশ কাটিয়ে চলে যায় মেয়েটি। আবরার পিছনের দিকে তাকাতেই লক্ষ্য করে একটি ছেলের হাত ধরেছে মেয়েটি। বুঝতে পারে মেয়েটি ফাহমিদা নয়। এবার অন্য সিটে একা বসে থাকা মেয়েটির দিকে এগিয়ে যায় আবরার। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে মোবাইলে কিছু দেখতে ব্যস্ত। মেয়েটির পরনে কালো রঙের জামা, সেটা কি 3 পিস নাকি অন্য কিছু তা বুঝতে পারছে না আবরার। ওড়না মাথায় পেঁচানো। আবরার টেবিলের পাশে গিয়ে দাঁড়াতেই মুখ তুলে তাকায় ফাহমিদা। হঠাৎ করে কাউকে দেখে ভয় পেয়ে যায়, বুকের ওপর হাত রেখে পিছিয়ে যায় কিছুটা। আবরার এক নজরে তাকিয়ে রইল ফাহমিদার দিকে। বিড়াল চোখের মেয়েটি আবরারকে দেখে প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণেই মুখে বিশাল এক হাসি ফুটে ওঠে। মুক্তোর মতো দাঁতগুলোর আলতো এক ঝলক দেখতে পায় আবরার। আবরার ভাইয়া? প্রশ্ন করে ফাহমিদা। বর্তমান। হঠাৎ করেই চোখ খুলে তাকায় আবরার। চোখে মুখে চিন্তার ছাপ পড়েছে। সেদিনের সেই সামান্য এক দেখা আবরারের জীবনটা যে ক্ষণিকেই পরিবর্তন করে দেবে তা কে জানতো। ফাহমিদার মধ্যে তো আহামরি কিছুই ছিল না, আর বাকি 5টা মেয়ের মতো নর্মাল মেয়ে ফাহমিদা। তাও আবরারের জীবনটা যেন রঙে রাঙিয়ে দিল ফাহমিদা। মিতার শূন্যটাকে ফাহমিদা কবে থেকে পূরণ করতে শুরু করলো তা বুঝতেও পারেনি আবরার। পাশেই কল বাজতে থাকা মোবাইলের দিকে চোখ যায় আবরারের। ফাহমিদা একের পর এক কল দিয়েই যাচ্ছে। হ্যালো। কল রিসিভ করে বলে আবরার।
কতগুলো কল দিলাম দেখোনি? অপর পাশ থেকে ফাহমিদা বলল, দেখলে তো কল ধরতামই, তাই না? ধরিনি তার মানে দেখিনি। আর কেউ কল না ধরলে বুঝতে হয় সে ব্যস্ত। এই কমন সেন্সটাও নেই তোমার। রাগান্বিত হলো আবরার। ফাহমিদা চুপ করে রইল। একটা মানুষ এতগুলো কল দিলে তা যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলেই দিয়েছে তাও তো আবরার বুঝতে হবে, তা না। উল্টো ফাহমিদার সাথে রাগারাগি করা শুরু করে দিয়েছে। ঠিক আছে। ফাহমিদা অভিমানের সুরে কথা বলেই কল কেটে দেয়। শিট। বিছানায় মোবাইল ছুঁড়ে দেয় আবরার। একটা ভুল, ভুল বললে ভুল হবে, সবটা তো আবরার জেনেই করেছিল। এখন তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। না পারছে নিজের অনুভূতিকে আগলে নিতে, আর না পারছে এর থেকে বের হয়ে আসতে। এক প্রকার হার মেনেই আবারও মোবাইল হাতে তুলে নেয় আবরার। কল দিতে থাকে ফাহমিদাকে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। এই মেয়ে আমাকে পাগল না করে শান্তি পাবে না। কপালের ওপর হাত রেখে বলে আবরার। যা খুশি করো গিয়ে। বলেই আবারও বিছানায় গা এলিয়ে দেয় আবরার। শুধু বলবো বাড়ি চল। বলে অরিয়ন। মিতা নিজের হাত ছাড়িয়ে নেয় অরিয়নের হাত থেকে, মাথা নাড়িয়ে না বোঝায়। অরিয়ন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মিতার দিকে। প্রশ্ন করে অরিয়ন, তবে কথাটা প্রশ্ন কমই মনে হলো। তুমি এখানে কেন? তুমি কিভাবে জানলে আমি এখানে? বলে মিতা। অরিয়নের সাথে আজ দেখা হয়ে যাওয়ার ব্যাপারটা কি শুধুই কোনো ইনসিডেন্টস নাকি অন্য কিছু? কিছুই মিতার মাথায় ঢুকছে না। আমাকে দেখে খুশি হসনি তুই? ব্যঙ্গাত্মক এক হাসি দিয়ে বলে অরিয়ন। বলো কিভাবে জানলে? আর আরিয়ান ভাইয়া ওয়েট। কথাটা বলতে গিয়েও থেমে গেল মিতা। মাথার মধ্যে সব কিছু এখন পরিষ্কার হতে শুরু করেছে। তুমি সব জানো? বলেই মিতা। কেন আরিয়ান? কেন আমি নই? অভিমানের সুরে প্রশ্ন করে অরিয়ন। অরিয়ন কি প্রশ্ন করেছে তা ঠিক বুঝতে পারছে মিতা, তাও কিছু বলল না। তোর ভালোবাসা সবকিছু কি ছলনা ছিল? মিথ্যে ছিল? অভিনয় করেছিল আমার সাথে? এবারও মিতা কিছু বলল না, অসহায়ের মতো অরিয়নের দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে আমাদের মধ্যে যা হয়েছে সব কি মিথ্যে ছিল? রিয়ন, কি সব বলছো তুমি? বলে মিতা। ঠিকঠাক বলছি, আমি ঠিকঠাকই বলছি। মিথ্যে না হলে কেন তুই আমাকে রেখে চলে আসলে? কেন আরিয়ানের সাথে যোগাযোগ রাখলে? কেন আমার কথা একবার ভাবলি না তুই? মিতার দিকে দুপা এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলে অরিয়ন। কেন ভালোবাসি বলে চোরের মতো পালিয়ে গেলে তুই? বল। মিতাকে বারবার প্রশ্ন করতে থাকা অরিয়ন এতটাই মগ্ন হয়ে পড়েছে যে মিতার হাতে যে প্রতিনিয়ত চাপ পড়ছে সেদিকে লক্ষ্যই নেই অরিয়নের। জবাব দে। চেঁচিয়ে বলে অরিয়ন। কারণ আমি সবটা জানি। এক টানে অরিয়নের থেকে হাত ছাড়িয়ে চেঁচিয়ে জবাব দেয় মিতা। কি জানিস তুই? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে অরিয়ন। সবটাই, যা আমার জানার প্রয়োজন ছিল অনেক আগে থেকে, যা তোমরা লুকাতে চেয়েছিলে। অরিয়নের চোখে চোখ রেখে বলে মিতা। তুই সব জানিস, কিন্তু কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করে অরিয়ন। অবাক হলে মনে হয়? তাচ্ছিলর হাসি দিয়ে বলে মিতা। অবাক হব? অবাক কেন হব? কি বুঝতে না করার মতো বলে অরিয়ন, যেন মিতার কথা কিছুই বুঝতে পারছে না। ও প্লিজ। কি কি প্লিজ? কি বলতে চাচ্ছিস তুই? এগিয়ে গিয়ে আবারও মিতার হাত ধরে অরিয়ন। কি বলতে চাচ্ছি তা জানো না? অরিয়নের চোখের দিকে তাকিয়ে বলে মিতা। না। অরিয়নের কথা শেষ হওয়ার আগেই বিদ্যুৎ চমকায়। ভয়ে লাফিয়ে ওঠে মিতা। বৃষ্টি আর বাতাসের গতি যে আগের থেকে বেড়েছে সেদিকে লক্ষ্য করেনি কেউই। দুজন চারপাশে তাকাতেই লক্ষ্য করে আকাশের অবস্থা ভালো না। ঝড় তুফানের সংকেত মনে হচ্ছে অরিয়নের। মিতা নিজেকে একটু শান্ত করার চেষ্টা করল। অনুভূতিগুলো যেভাবে আক্রমণ করতে শুরু করেছে তাতে এই ঝড় তুফান কিছুই মনে হচ্ছে না মিতার। অরিয়নের হাতে থাকা ছাতাটা নিজের হাতে নিয়ে নেয়। অরিয়ন থেকে অন্য হাত ছাড়িয়ে আবারও দুপা পিছিয়ে আসে। অরিয়ন মিতার দিকে তাকিয়ে দেখছে মিতা কি করে। বাড়ি ফিরে যাও। নিচের দিকে তাকিয়ে বলে মিতা। আই লাভ ইউ। বলে অরিয়ন। আকাশের অবস্থা ভালো না। মিতার অন্যদিকে ঘুরে জবাব দেয়। পরি? অনুরোধের সুরে বলে অরিয়ন। পরি? উচ্চস্বরে বলে অরিয়ন। এগিয়ে যায় মিতার দিকে। কাক ভেজা অবস্থায় অরিয়ন মিতার দিকে তাকিয়ে রইল।
টিপটিপ বৃষ্টিতে ভিজে গিয়েছে অরিয়ন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বাড়ি চল পড়ি। মিতার হাত আলতো করে স্পর্শ করে বলে অরিয়ন। অধীর আগ্রহ নিয়ে মিতার সম্মতির আশায় আছে অরিয়ন। মনে হচ্ছে একটা না শব্দ অরিয়নকে এখানেই শেষ করে দিবে। মিতার চোখে পানি ছলছল করছে। চাইছে কোনোমতে যেন নিজেকে শক্ত করতে পারে। বারবার নিজেকে এই মানুষটার সামনে দুর্বল হতে দেবে না। মিতা নিজের হাত অরিয়নের হাত থেকে ছাড়িয়ে নিয়েই হাতে থাকা ছাতাটা অরিয়নের দিকে এগিয়ে দেয়। আমাকে ভুলে যাও রিয়ন, আমি এখন অন্য কারো। অরিয়নের দিকে তাকিয়ে থেকেই বলে মিতা। আমি এখন অন্য কারোর, আমি এখন অন্য কারোর। কথাটা যেন বারবার প্রতিধ্বনির মতো অরিয়নের কানে বাজতে থাকলো। এতক্ষণ নিজের মধ্যে ধরে রাখা সব অনুভূতিগুলো যেন লুকিয়ে পালালো। ক্ষণিকেই অনুরোধের থেকে সব কিছু যেন ভয়ানক কিছুতে রূপ নিতে শুরু করলো। শব্দ করে হাসতে থাকে অরিয়ন। এই হাসি কতই না বিশ্রী লাগছে অরিয়নের মুখে। অদ্ভুত লাগছে এই হাসির শব্দ। অরিয়নের হাসি দেখে অচেনা কেউ ভাবে মিতা হয়তো কোনো কৌতুক বলেছে। অরিয়ন হাসতে হাসতে দুহাত নিজের পেটে হাত রাখে। মিতার কাছে এই অরিয়নকে একসময় অদ্ভুত রকমের বিশ্রী লাগছে, তো আরেক সময় ভয়ানক সুন্দর লাগছে। ভয়ানক আর সুন্দর শব্দগুলো একসাথে যায় না, কিন্তু মিতার কাছে এসবের কোনো মানেই নেই। অনেক সুন্দর কৌতুক বলতে পারিস, নতুন শিখলে বুঝি। পেটে হাত রাখা অবস্থায় মাথা তুলে মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। মিতা কিছু বলল না, এক নজরে অরিয়নকে দেখছে। মিতার চেহারার অঙ্গভঙ্গি পরিবর্তন না হওয়াতে অরিয়ন নিজের হাসি বন্ধ করে দেয়। দুহাত দিয়ে নিজের চুলগুলো পেছনের দিকে নিতে নিতে সোজা হয়ে দাঁড়ায়। বড় করে নিঃশ্বাস ছাড়ে কয়েকবার, এগিয়ে যায় মিতার দিকে। তোর কি মনে হয় আমি আবাল, বলদ নাকি বোকাচোদা? অগ্নি দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। ভাষা সুন্দর করে কথা বলবে। অরিয়নের কথা শুনে যেন আগুনে জ্বলে ওঠে মিতার। তোর ভাষার গোষ্ঠী কেলে আমি? মিতার হাতে থাকা ছাতা টান দিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে অরিয়ন। অরিয়ন, অরিয়নের এহেন বিহেভিয়ার দেখে চেঁচিয়ে ওঠে মিতা। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। নিজের ঠোঁটে আঙ্গুল এনে দেখিয়ে বলে অরিয়ন। সুন্দর করে কথা বলছিলাম, তা ভালো লাগেনি তাই না? অন্য কারোর তোর অন্য কারের মায়ের। অরিয়নের নিজের কথা শেষ হওয়ার আগেই থাপ্পড় মারে মিতা। মিতা কি ভেবেছিল মিতা অন্য কারোর, সেটা জানার পর খুশি খুশি এখান থেকে চলে যাবে অরিয়ন? এরকম কিছু হতে পারে তা তো মিতার জানা কথাই। তাও অরিয়নের এসব কিছু সহ্য হচ্ছে না মিতার। মিতার দু চোখে যেন কোনো ভয় বলতে কোনো কিছুই নেই। অন্য কারোর হলে কোনো অধিকারে চড় বসালো তাও জানে না, শুধু জানে অরিয়ন মিতাকে কিছুই করবে না। মিতার দুর্বল হাতের থাপ্পড় অরিয়নের কাছে কিছুর মতোই লাগলো না। ব্যথা তো দূরের কথা, কিন্তু যা অরিয়নকে কষ্ট দিল তা হলো মিতার অরিয়নকে আঘাত করার ইচ্ছাটা। আমার সাথে বাসায় যাবে। দাঁতে দাঁত চেপে বলে অরিয়ন। বললাম না আমি যাব না, বললাম না আমি অন্য কারো। মাথা কি ঢোকে না নাকি? চেঁচিয়ে বলতে থাকে মিতা। মিতার ওপরে যেন কিছু ভর করেছে। কিসের রাগ কোথায় ছাড়ছে তা বুঝতেই পারছে না। অন্য কারো অর্থ আমি এখন অন্যজনের বিবাহিতা, অন্য কারোর মিতাকে ঠাটিয়ে এক চড় বসায় অরিয়ন। থাপ্পড় খাওয়ায় মিতার মুখ অন্যদিকে সরে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে মিতা। রাগান্বিত অবস্থায় অরিয়নের দিকে ফিরে তাকায়। আমার গায়ে হাত তুলে তুমি? বলে মিতা। বেশ করেছে তুলেছে, এখন যদি এই বালের কথা বন্ধ না করিস তাহলে হাত পা ভেঙে এরপর কোলে করে বাড়ি নিয়ে যাবা। বলে অরিয়ন। তুমি? আমি কি আমি? আইন অনুযায়ী আমি তোর স্বামী। আমাকে ডিভোর্স না দিয়ে তুই কিভাবে অন্য জায়গায় বিয়ে করলি? আমাকে কি 17-18 বছরের কোচে খোকে পেয়েছিস? যাইছে তাই বুঝ দিবে। মিতার হাত শক্ত করে ধরে বলে অরিয়ন। আর যদি বিয়ে করেও নিস তাহলে আইন ও ধর্ম অনুযায়ী তা অবৈধ। এক অবৈধ সম্পর্কের জন্য আমি আমার ওয়াইফকে ছেড়ে যাব, তা কিভাবে ভাবলি তুই? এতদিনে আমাকে চেনেছিস? মিতার মুখের ওপর চলে আসা চুলগুলো কানের পিছনে গুজিয়ে দিতে দিতে বলে অরিয়ন। ছাতা ফেলে দেওয়ার কারণে মিতা প্রায় ভিজে গেছে। কি অপরূপ সুন্দর লাগছে মিতাকে তা একমাত্র অরিয়নের চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে। 6 মাস আগে মিতা পালিয়ে না গেলে আজ এই বৃষ্টিতে ছাদে দুজনে বৃষ্টিতে ভিজত, নাচত,
এরপর গরম গরম চা পান করতে করতে গল্প করত। মিতার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকতো অরিয়ন, কিন্তু সবটাই এখন উল্টো। এই বৃষ্টিতে দুজনে ঝগড়া করছে, দুজন দুজনকে চর মেরেছে। আমি বাড়ি যাব না। এক ঝাপটা দিয়ে অরিয়নের হাত সরিয়ে দিয়ে বলে মিতা। বাড়িতে তুই যাবি, আমি একটু দেখি কার মরার এত শখ হয়েছে যে তোকে বিয়ে করেছে। তোকে নিয়ে গেলে তো তোর স্বামীর ছুটে আসার কথা, তাই না? নাকি কাপুরুষের বাচ্চা তাও আসবে না? মিতার চোখে চোখ রেখে বলে অরিয়ন। মিতা কিছু বলল না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো অরিয়নের দিকে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে আর তা অরিয়নকে পুড়ে ছারখার করে দিবে। নাকি সবটাই মিথ্যে, সবটা অভিনয় আমাকে ভোলার জন্য? নিজের হাত দিয়ে আলতো করে মিতার গলায় স্পর্শ করতে করতে বলে অরিয়ন। অরিয়নের স্পর্শ অনুভব করতেই নড়ে চড়ে ওঠে মিতা। অরিয়নের দিকে তাকাতেই লক্ষ্য করে অরিয়নের দৃষ্টি এখন আর মিতার চেহারার দিকে নেই, তাকিয়ে আছে মিতার গলার দিকে, যেখানে হাত স্পর্শ করেছে সেখানে। অরিয়নের চেহারার ফুটে উঠেছে অন্য অনুভূতি। এই স্পর্শ বা অনুভূতির অর্থ মিতা ঠিক বুঝতে পারছে না। গলাটা খালি খালি লাগছে। মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। এই কথাটা দিয়ে কি বুঝিয়েছে তাও বুঝতে পারছে মিতা, কারণ মিতার গলাতে গোল্ডেনের একটা চেইন পরা আছে, তাও খালি থাকার মানে যে এটা না তা বোঝাই যাচ্ছে। মিতা আবারও অরিয়নের হাত সরিয়ে দেয়। ডোন্ট টাচ মি, বলে মিতা। আহা, স্বামী বেচারা বুঝি খুব রাগ করবে। ব্যঙ্গাত্মকভাবে বলে অরিয়ন। আমি যে সব কিছুতেই প্রথম, তাকে জানে? বাঁকা হাসি দিয়ে বলে অরিয়ন। ওরিয়ন। মিতার কথা শেষ হওয়ার আগেই মিতার চুলের মুঠি শক্ত করে ধরে অরিয়ন। অনেক হয়েছে মিষ্টি মিষ্টি কথা। মাই ওয়াইফ লাইকস স্পাইসি থিংস, ডোন্ট ইউ লাভ? মিতার মুখের কাছাকাছি গিয়ে বলে অরিয়ন। মিতা নিজের হাত দিয়ে চুল থেকে হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকে। পালিয়ে গেলে কেন? কোথায় ছিলে এতদিন? কঠোর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। একটু আগে মিতাকে কাছে পাওয়ার যে অনুভূতিটা দেখা গিয়েছিল, এখন আর তা দেখা যাচ্ছে না। গম্ভীরতা প্রকাশ পাচ্ছে হঠাৎ করে। একটা মানুষ কিভাবে ক্ষণিকের মধ্যে এত পরিবর্তন হতে পারে তাই বুঝতে পারছে না মিতা। জবাব দে। ব্যথা পাচ্ছি আমি। চুলে টান খাচ্ছে মিতা, এখন চামড়ায় চিনচিন ব্যথা অনুভব করছে। ব্যথা পাওয়ার জন্যই ধরেছে। বল, কেন পালিয়ে গিয়েছিলে? আবারও চুলে টান দিয়ে বলে অরিয়ন। কারণ তোমাদের মতো মিথ্যাবাদীর সাথে আমি থাকতে চাই না। বলে ফেলে মিতা। কথাটা বলতেই মিতার চোখে ঘৃণা প্রকাশ পেতে থাকে। মানে? ভ্রু কুঁচকে বলে অরিয়ন। মিতার কথার কিছুই বুঝতে পারছে না অরিয়ন। মানে খুব ভালোই জানো, এত অভিনয় করার কি আছে? কি বলতে চাচ্ছিস, পরিষ্কার করে বল। বলে অরিয়ন। আমি ব্যথা পাচ্ছি। অধৈর্য হয়ে বলে মিতা। আই নো। বলে অরিয়ন। আমাকে খুন করার চেষ্টা, রাতে তোমার আর বড় চাচুর কথা বলা, আর এর পরপরই আমাকে ভালোবাসি বলা, সবগুলো খুব স্বাভাবিক ঘটনা, তাই না? অরিয়নের চোখের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে মিতা। কি বলতে চাচ্ছিস তুই? প্রশ্ন করে অরিয়ন। কেন অভিনয় করলে? আমি তো কিছুই চাইনি তোমার কাছে। ভালো নাই বাসবে আমাকে, তাও কেন ভালোবাসার অভিনয় করলে? কেন ব্যবহার করলে আমাকে? টাকাই কি সব কিছু? কথাগুলো বলতেই মিতার চোখ থেকে পানি পড়তে থাকে। কিসব বলছিস তুই? আহ! আ! চিৎকার করে উঠে বলে। অরিয়ন! ভয়ে চেঁচিয়ে ওঠে মিতা। মিতা আর অরিয়নের কথা চলাকালীন হুট করে পেছন থেকে কেউ অরিয়নের মাথায় বাড়ি মারে। নিমিষেই মিতার থেকে কিছুটা দূরে সরে আসে অরিয়ন। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। মিতা দৌড়ে অরিয়নের কাছে গিয়ে বসে। অরিয়ন রক্তমাখা হাত দেখে পিছনের দিকে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে 8 থেকে 10 জন লোক, বয়সে প্রায় অরিয়নের সমান বা বড় হবে। একজনের হাতে কাঠের টুকরো একটা, একপাশে রক্ত লেগে আছে। বুঝতে পারে এটা দিয়ে আঘাত করা হয়েছে অরিয়নকে। দাঁড়াইছিস কেন? মাইয়েটাকে ধর। লোকগুলোর মধ্যে একজন বলে ওঠে। লোকটার কথা শুনতেই মিতা ভয়ে অরিয়নকে শক্ত করে ধরে। মাথায় আঘাত পাওয়ার কারণে চোখে সব যেন ঝাপসা ঝাপসা দেখছে অরিয়ন। একজন মিতার দিকে এগিয়ে যায়, হাত বাড়িয়ে দেয় মিতার দিকে, কিন্তু মিতাকে স্পর্শ করার আগেই তার হাত ধরে ফেলে অরিয়ন। কে তোরা? হাতে মোচড় দিয়ে ধরে উঠে দাঁড়ায় অরিয়ন। মিতাকে নিজের শরীর দিয়ে পুরোটাই লুকিয়ে রাখে।
আয়া! ব্যথায় চিৎকার করে ওঠে লোকটি। ওই দাঁড়ায় আসুস কেন? ধর ওরে। সামনে থেকে একজন বলতেই 4-5 জন এগিয়ে আসে অরিয়নের দিকে। যেভাবে হোক এখান থেকে পালাবি তুই, ওদের কাছে ধরা দিবি না, আমি খুঁজে নেব পরে। বলে অরিয়ন। অরিয়ন হাত ধরে রাখা লোকটাকে সামনের দিকে ধাক্কা দেয়। অন্যরা লোকটিকে ধরতে ধরতেই এগিয়ে যায় অরিয়ন। একের পর এক ঘুষি আর লাথি মারতে থাকে অরিয়ন। 5 জনের সাথে মারামারি করতে করতে বাকি 2 জন এগিয়ে যেতে থাকে মিতার দিকে। মিতা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কে তোরা? আমাদের সাথে কি সমস্যা? একজনের লোকের বুকের ওপর পা রেখে চাপ দিয়ে বলে অরিয়ন। লোকটি কিছু বলল না। একটু পরপর মাথা ঝাঁকি দিচ্ছে অরিয়ন, একটু পরপর চোখে ঝাপসা দেখছে। পেছন থেকে অরিয়নকে একজন লাথি মারতেই মাটিতে পড়ে যায় অরিয়ন। মিতা দৌড়াচ্ছে পালানোর জন্য। কেনই বা এরা মিতাকে ধরতে এসেছে অথবা কেনই অরিয়নকে মারছে তা জানে না মিতা, নাকি জানে। বাঁচাও! চিৎকার করে ওঠে মিতা। এই বৃষ্টিতে কেউ কিছুই শুনতে পারবে নাকি তার সন্দেহ আছে। বাঁচাও, কেউ আছো? আবারও দৌড়াতে দৌড়াতে চিৎকার করে ওঠে। আহ! পেছন থেকে মিতার চুল টান দিয়ে ধরতে চিৎকার করে ওঠে মিতা। অরিয়নকে 4-5 জন মিলে পিটাচ্ছে। মাটিতে পড়ে আছে অরিয়ন। একের পর এক লাথি দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। মাথায় আঘাত খাওয়া অরিয়নের শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে অনেকটা। শরীর অনেকটা দুর্বল হয়ে এসেছে অরিয়নের। আহ! মিতার চুলের মুঠি ধরে টান দিতে চিৎকার করে ওঠে মিতা। মিতা ভেবেছিল অরিয়ন চুল ধরাতেই ব্যথা পেয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছে এই ব্যথার কাছে কিছুর ছিলই না ওইটা। ছাড় আমাকে, ছাড়! বাঁচাও! চিৎকার করে মিতা। চুপ ছেড়ি, চিল্লাবি না, একদম জানে শেষ করে দেবো। চুল ধরে রাখা লোকটি বলে। ছাড় আমায়, ছাড়! চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে মিতা। বেশি লাফাবি তো তুইও মরবি। তোর মজনুরের জীবত দেখতে চাইলে চুপ করে থাক। বলে লোকটি। আসছি শুধু তোরে নিতে, সার কইছে তোরে নিতে, তোর পোলারে ছাইড়ে দিতে, তোর জন্য তারে মারতে এসে মাগি। মিতার চুল ধরে হাঁটতে হাঁটতে বলে লোকটি। লোকটির কথা শুনে স্তব্ধ হয়ে যায় মিতা। চুলের থেকে হাত সরিয়ে নেয়। কি ভেবেছিল হাবিব চৌধুরী এত সহজেই ছেড়ে দিবে? পরাজয়ের সহিত চুপ করে রইল মিতা। ওই ছাইড়া দে মজনুরে, লাইলারে পাইছি। মিতার চুল ধরে রাখা লোকটি চেঁচিয়ে বলে। রিয়ন! মাটিতে লুটিয়ে থাকা অরিয়নকে দেখে বলে ওঠে মিতা। মিতার কণ্ঠ শুনতেই ঘোর কেটে যায় অরিয়নের। চোখ খুলে মিতার দিকে তাকাতেই চোখ যায় মিতার চুল ধরে রাখা হাতের দিকে। সাদা রঙের জামাটা কাদায় নোংরা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য সবটা মরিচিকা লাগলো সব কিছু অরিয়নের কাছে। মাথা ঝাঁকি দিয়ে আবারও চোখ তুলে মিতার দিকে তাকাতেই দেখতে পায় সবটাই বাস্তব। ক্ষণিকেই যেন ভূত ভর করলো অরিয়নের ওপর। 2 হাতে 2 জনের পা ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয় অরিয়ন। এক লাফে নিজে উঠে দাঁড়ায়। একের পর এক আঘাত করতে থাকে লোকগুলোকে। কিছুক্ষণ আগেও অরিয়নকে মারতে থাকা লোকগুলো যেন এখন অরিয়নের সাথে শক্তি দিতে পারছে না। মাটিতে লুটিয়ে পড়ে তারা। মাদারফাকার! মিতার চুল ধরে রাখা লোকটির দিকে তাকিয়ে গালি দিয়েই দৌড়ে এগিয়ে যায় অরিয়ন। কিছু দূর দৌড়ে গিয়েই থেমে যায় অরিয়ন। লোক দুটো অরিয়নের দিকে তাকিয়ে আছে। একে অপরকে ফিসফিস করে কিছু বলে। একজন নিচ থেকে একটু এগিয়ে আসে। অরিয়ন হঠাৎ কেন থেমে গেল তা বুঝতে পারছে না মিতা। মিতার কাছে সব পরিষ্কার হয় যখন মাটিতে পড়ে থাকা ছাতাটা তুলে নেয় অরিয়ন। এক দৃষ্টিতে লোকগুলোর দিকে তাকিয়ে থাকতেই হাত দিয়ে টেনে ছাতার কাপড় খুলে আনে। মিতার চোখে সাথে সাথেই বড় হয়ে যায়। অরিয়নের দৃষ্টি মিতার দিকে না থাকলেও অরিয়ন কি করতে চাইছে সব বুঝতে পারছে মিতা। হাঁটা শুরু করে অরিয়ন। একটু এগিয়ে আসা লোকটি আশেপাশে তাকিয়ে গাছ থেকে ডাল ভেঙে নেয়। খালি হাতে যে মারামারিতে টিকা যায় না তা ভালোই জানে এরা। লোকটি গাছের ডাল নিয়ে আঘাত করার আগেই ছাতার হ্যান্ডেল দিয়ে একের পর আঘাত করতে থাকে অরিয়ন। লোকটিকে যেন আঘাত করার কোনো সুযোগই দিচ্ছে না অরিয়ন। রক্তে আশেপাশের পানি লাল হয়ে এসেছে। মিতার চুল ধরে রাখা লোকটি সবকিছু দেখে ভয়ে মিতার চুল ছেড়ে দেয়। দৌড়ে পালানোর চেষ্টা করে। অরিয়ন তা লক্ষ্য করতেই পেছনে দৌড়াতে থাকে। ধরতে না পেরে হাতের ছাতাটা ছুঁড়ে মারে। পায়ে আঘাত করতেই পড়ে যায় লোকটি। সাথে সাথে গিয়ে ধরে ফেলে অরিয়ন। মাফ করেন ভাই, মাফ করেন, আপনার পাও ধরি। অরিয়নের পা ধরে
কাঁদতে থাকে লোকটি। অরিয়ন কিছু বলল না। মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না। নিচু হয়ে বসে অরিয়ন। মাপ চাই ভাই, আর হবে না। আমাকেও যা কইছি আমরা তাই করেছি। প্লিজ ভাই, প্লিজ মাফ কইরা দেন ভাই। লোকটির বুকে পা দিয়ে লাথি মারে অরিয়ন। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে লোকটি। ডান হাত মোচড় দিয়ে ধরে অরিয়ন। আমার পরে চলে ধরেছে সে হাত দিয়ে। গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন। আয়া। ব্যথায় কোকাতে থাকে লোকটি। আমার পরীকে আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, শুয়োরের বাচ্চা পারে না। আয়া। অরিয়ন কথাটা বলতে বলতেই ডান হাতটা মোচড় দেয়। সাথে সাথেই ভেঙে যায়, ফলে বিভৎসভাবে চিৎকার করে ওঠে লোকটি। আমার পরীকে কেউ কষ্ট দিতে পারে না, আ। কেউ না। বলতে বলতে ভাঙ্গা হাতে আবারও মোচড় দিতে থাকে অরিয়ন। রিয়ন! ভয়ানক এক চিৎকার করে ওঠে মিতা। অরিয়ন মিতার কণ্ঠ শুনে ফিরে তাকানোর পূর্বেই অরিয়নের মাথায় ইট দিয়ে কেউ একজন আঘাত করে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অরিয়ন। চোখের সামনে সব কিছু ক্ষণিকেই ঝাপসা হয়ে যায়। মিতার দিকে তাকাতেই অস্পষ্টভাবে লক্ষ্য করে কয়েকজন মিলে মিতাকে ধরে রেখেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অরিয়ন নিজের হাত বাড়িয়ে দেয় মিতার দিকে। পরি? সাথে সাথে মাটিতে অরিয়ন হাত পড়ে যায়। জ্ঞান হারায় অরিয়ন। অরিয়ন! ও! আবছা আবছা কিছু শুনতে পেয়ে মিটমিট করে চোখ খোলার চেষ্টা করে অরিয়ন। কে কি বলছে তা কিছুই স্পষ্ট নয় অরিয়নের কাছে। চোখ খোলার চেষ্টা করতেই যেন প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করতে লাগলো মাথায় ও চোখে। মাথায় হাত দিয়ে গঙ্গানীর দিয়ে ওঠে অরিয়ন। অরিয়ন, কেমন লাগছে এখন? আবারও কারো কণ্ঠস্বর শুনতে পায় অরিয়ন। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে চোখ খুলতেই অরিয়নের মুখের কাছাকাছি দেখতে পায় আনিকা চৌধুরীকে। বাবা, কেমন লাগছে এখন? খারাপ লাগছে না তো তোর? হঠাৎ করে আনিকা চৌধুরীকে কেমন যেন বয়স্ক বয়স্ক লাগছে অরিয়নের কাছে। চোখে মুখে গ্লানি, চিন্তা, ক্লান্তি, বিষণ্ণতার ছাপ, নাকি চোখের ভুল তা বুঝতে পারছে না অরিয়ন। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো অরিয়ন আনিকা চৌধুরীর দিকে। সরুন, পেশেন্টকে দেখতে দিন। আনিকা চৌধুরীর পিছন থেকে কারো কণ্ঠ ভেসে আসে। সাদা অ্যাপ্রনে 30 থেকে 32 বছরের একজন মহিলা অরিয়নের নজরের সামনে আসতেই বুঝতে পারে হাসপাতালে আছে অরিয়ন। পরক্ষণেই চোখের সামনে ঘটে যাওয়া সব কিছু যেন ফ্ল্যাশব্যাক হতে লাগলো। দ্রুত একবার পুরো রুমে মিতাকে খোঁজার চেষ্টা করে। যে অরিয়নকে হাসপাতালে এনেছে সে হয়তো মিতাকেও ছাড়িয়ে আনতে পেরেছে সেই আশায়। কিন্তু অরিয়নের আশায় যেন কেউ পানি ঢেলে দিল। পুরো রুমে আনিকা চৌধুরী ছাড়া আর কেউ নেই। মা, পরি কোথায়? আর আমাকে এখানে কে আনলো? ডাক্তারকে উপেক্ষা করে আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। বিপি নর্মাল আছে, আপাতত ভয় পাওয়ার কিছু নেই। রক্ত পড়া বন্ধ হওয়াতে তেমন কোনো মারাত্মক ক্ষতি হতে পারেনি। আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে বলে ডাক্তার। থ্যাংক ইউ ডাক্তার। জবাব দেয় আনিকা চৌধুরী। মা, আমি তোমার কিছু জিজ্ঞেস করছি। উঠে বসার চেষ্টা করতে করতে বলে অরিয়ন। হাসপাতালের রুমের জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। অনেকটা অন্ধকার হয়ে আছে বাহিরে। মনে মনে ভাবে অরিয়ন। বুকের মধ্যে অজানা এক ভয় কাজ করতে শুরু করেছে অরিয়নের। পরীকেও সাথে করে এনেছে। মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে অরিয়ন। তোর বাবা নিয়ে এসেছে তোকে। জবাব দেন আনিকা চৌধুরী। বাবা? অবাক হয়ে প্রশ্ন করে অরিয়ন। সায় দেয় অনিকা চৌধুরী। বাবা কিভাবে গেলেন সেখানে? ওখানে তো আমার একার যাওয়ার কথা ছিল। প্রশ্ন করে অরিয়ন। আর পরি? পরি কোথায়? ওকে দেখছি না কেন? ওই মেয়ে কোথায় আমি জানি না। জবাব দেন আনিকা চৌধুরী। কে? আমার সাথে পরীকে আনেনি? কাপা কাপা কণ্ঠে বলে অরিয়ন। না। জবাব দেন আনিকা চৌধুরী। বাবা কোথায়? তোকে হাসপাতালে রেখে কোথায় যেন গেছে, আর আসেনি। উত্তর দেন আনিকা চৌধুরী। কোথায় যাচ্ছিস? অরিয়ন বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই জিজ্ঞেস করেন আনিকা চৌধুরী। অরিয়ন, কি করছিস তুই? অরিয়ন হাত থেকে স্যালাইন খুললেই দৌড়ে এগিয়ে যান। পরীকে খুঁজতে। ওকে কেউ তুলে নিয়ে গেছে মা। শার্ট পরতে পরতে বলে অরিয়ন।
কি? অবাক হয়ে বলেন আনিকা চৌধুরী। হ্যাঁ মা, তোর মোবাইলটা আমাকে দাও। বাবা আসলে আমাকে এখানে কল করতে বলো। আনিকা চৌধুরীর হাত থেকে মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে যায় অরিয়ন। আনিকা চৌধুরীর হঠাৎ করেই কেমন যেন দুশ্চিন্তা হচ্ছে, বুকের মধ্যে অশান্তি লাগছে হঠাৎ করেই। মিতা চলে যাক, এটাই সব সময় চেয়েছেন আনিকা চৌধুরী, তাই বলে এতটাও খারাপ কিছু হোক তা তিনি চাননি। দোয়া করি ঠিকমতো বাসায় ফিরে আয়, তারপরে আমার ছেলের জীবন থেকে দূরে চলে যাস। বিড়বিড় করে বলেন আনিকা চৌধুরী। মাথা নিচু করে বসে আছে মিতা, কোথায় আছে কিছুই জানে না। লোকগুলো অরিয়নকে বেহুশ করতে সফল হলে মিতাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে ওঠা মাত্রই চোখ বেঁধে ফেলা হয় মিতার। কতক্ষণ গাড়িতে ছিল জানা নেই মিতার, তবে যখন চোখ খোলা হলো তখন মিতাকে একটা খালি রুমে নিয়ে আসা হয়েছে। লোকগুলোর মধ্যে থেকে একজন একটু পরেই কোথা থেকে একটা চেয়ার নিয়ে আসে, চেয়ারের সাথে বেঁধে ফেলে মিতাকে। সকালে বৃষ্টিতে ভিজেছিল মিতা, সেই কাপড়েই এখানে বসে আছে চেয়ারে। মিতাকে বাধা শেষ করেই একে একে সবাই বেরিয়ে যায়। কিছুক্ষণ একা বসে থাকলেও একটু পর খেয়াল করে রুমটা একদম নতুন, মনে হচ্ছে কিছুদিন আগেই করা হয়েছে। এখন কি বিকাল নাকি সন্ধ্যা নাকি রাত তার কিছুই বুঝতে পারছে না। আশেপাশে কোথাও থেকে আজানের আওয়াজও ভেসে আসছে না। তাহলে কি আশেপাশে কোনো মানুষ নেই? মনে মনে ভাবে মিতা। মিতার কাপড় চোপড় প্রায় শুকিয়ে গেছে। হাবিব চৌধুরী, যাকে মিতা নিজের বাবার মতোই দেখেছে, যাকে মিতা সম্মান দিয়েছে, ভালোবেসেছে, সেই নাকি মিতার বিশ্বাস ভঙ্গ করতে মরিয়া হয়ে গেছে। অরিয়ন যে এই সম্পর্কে কিছুই জানে না, আজ তা পরিষ্কার মিতার কাছে। অরিয়ন যেভাবে মিতাকে বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিল তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল অরিয়ন নিরপরাধ। হঠাৎ করেই মিতার বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা করছে। এই ব্যথাটা অরিয়নের সাথে অন্যায় করার কারণে, অরিয়নকে বিশ্বাস না করার কারণে। এবার আর মিতার জীবিত বাড়ি ফেরার আর কোনো উপায় নেই, তা মিতা বুঝতে পেরেছে। এত কিছুর মধ্যে অরিয়নকে শেষবারের জন্য বিদায় নিতে পারেনি মিতা। অরিয়ন থেকে নিজেও শেষ বিদায় নিতে পারেনি। কথাগুলো ভাবতেই হাসি ফুটল মিতার ঠোঁটে, তবে এই হাসি আনন্দের না, এই হাসি নিজের পোড়া কপাল নিয়ে, অরিয়নকে বিশ্বাস না করার আফসোস নিয়ে। ঠোঁটে হাসি ফুটলেও চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে মিতার। আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমায়। বিড়বিড় করে বলে মিতা। তোমার পরি তোমায় খুব ভালোবাসে রিয়ন, খুব বেশি। কেঁদে কেঁদে বলে মিতা। হাসপাতাল থেকে বেরিয়ে সবার প্রথমে পার্কে যায় অরিয়ন। স্বাভাবিকভাবেই সেখানে যে মিতাকে পাওয়া যাবে না তা জানা কথাই, তাও গিয়েছিল অরিয়ন। আশেপাশের সিসিটিভি ক্যামেরা দেখে বুঝতে পারে মিতাকে কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। নারায়ণগঞ্জ প্রবেশ করার পর গাড়িটির আর কোথাও দেখা যায়নি। রাত 12টা করে অরিয়ন তাদের ঢাকার বাড়িতে প্রবেশ করে। পুলিশের সাহায্যে শেষবার গাড়ির অবস্থান জানতে পেরেছে অরিয়ন। এছাড়া গাড়ির নাম্বার দেখে কার গাড়ি তা কাল সকালের মধ্যে খুঁজে বের করবে বলে জানিয়েছেন পুলিশ। বাড়িতে আগে থেকেই অরিয়নের জন্য অপেক্ষা করছেন আনিকা চৌধুরী ও মায়া চৌধুরী। অরিয়নকে দরজার সামনে দেখা মাত্রই দ্রুত দুজনে এগিয়ে যান। কি হলো, কিছু জানতে পারলি? ওকে খুঁজে পেলি? একের পর এক প্রশ্ন করতে থাকে আনিকা চৌধুরী। মিতার কি হলো? মিতাকে কে নিয়ে গেছে? কান্নারত মায়া চৌধুরী দৌড়ে অরিয়নের সামনে এসে জিজ্ঞেস করে, বাবা কোথায়? তোমাকে বলেছিলাম আমাকে কল করতে বলতে। প্রশ্ন করে অরিয়ন। হাবিব কোথায় জানি না, আমার সাথে আর কথা হয়নি। বলে আনিকা চৌধুরী। আমার কল কেন ধরছেন না উনি? আর চাচ্ছ কোথায়? বিরক্ত হয়ে বলে অরিয়ন। ওয়াহিদ আমাকে বাসায় দিয়েই বের হয়ে গেছে। চট্টগ্রাম থেকে বের হওয়ার সময় হাবিব ভাই কল করেছিল। বলে মায়া চৌধুরী। পুলিশ কি বলল? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে আফরিন। অরিয়ন কিছু বলল না, হাঁটতে হাঁটতে দিয়ে সোফায় বসল। মাথার ব্যথাটা কমছেই না, দু হাত দিয়ে মাথার চুলগুলো একটু টেনে ধরে। গাড়িটা কার জানতে পারলে অনেকটা এগিয়ে যাওয়া যাবে, তাছাড়া আর কোনো কিছু বলা যাচ্ছে না। বলে অরিয়ন। আরিয়ান কোথায়? ইচ্ছে করছিল আরিয়ানকে ধরে চড় মারতে। ও যদি এতদিন সব কিছু না লুকোতো তাহলে আর এসব দেখতে হতো না। বলে মায়া চৌধুরী। তার আগে তোমার মেয়েকে মারো মায়া, ও না পালালে এরকম কিছুই হতো না। এসবের জন্য আবার আমার আরিয়ানকে জড়িয়ে নিয়েছে। আনিকা ভাবি,
আপনারা একটু চুপ করুন, নিজেদের মধ্যে ঝগড়া না করে কি করতে হবে কি ভাবুন। সকলের উদ্দেশ্যে বলে আফরিন। আরিয়ান কোথায়? সোফায় হেলান দিয়ে বলে অরিয়ন। জবাব দেন আনিকা চৌধুরী। বলতে পারি না, চট্টগ্রামেই আছে হয়তো। আমাদের সাথেও আসেনি। বলে আফরিন। ও। বলে অরিয়ন। দরজা খোলার শব্দে চোখ খুলে মিতা। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল তা খেয়াল নেই। সামনের দাঁড়িয়ে আছে তিনজন, যার মধ্যে দুইজনকে আগে দেখেনি। দুইজন হেঁটে মিতার কাছাকাছি এসে দাঁড়ায়। মিতার হাতের বাঁধন খুলতেই দুহাত একসাথে ঘষতে থাকে মিতা। এত শক্ত করেই বেঁধে রেখেছিল যে হাতের রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। নিজের হাত নিজেই অনুভব করতে পারছে না। দে। যে লোকটা অরিয়নের মাথায় আঘাত করেছিল সে হঠাৎ করেই বলে ওঠে। কি চাইলো তা দেখতে মাথা বাঁকা করে তা দেখার চেষ্টা করে মিতা। দুজনের মধ্যে একজনের হাতে কাগজ। এটাতে সাইন কর। কাগজ এগিয়ে দিয়ে বলে লোকটি। কি এটা? ওইটা জানতে হবে না, চুপচাপ সাইন কর। মিতার হাতের ওপর কাগজ দিয়ে বলে লোকটি। মিতা লোকটির দিকে একটু তাকিয়ে থাকলো। চেহারাটা কতই না ভয়ানক। পরনে তার একটা লুঙ্গি আর চেক শার্ট। মাঝে মাঝে শরীর থেকে মদের দুর্গন্ধ আসছে। কি দেখোস, পছন্দ হয়েছে? বিয়ে করবি? কুৎসিত নজরে মিতার দিকে তাকিয়ে বলে লোকটি। লোকটির কথা শুনতেই যেন বমি বমি ভাব লাগছে মিতার। লোকটি থেকে নজর সরিয়ে কাঁপা কাঁপা হাতে কাগজটি খুলে পড়তে শুরু করে। আমি পারমিতা মেহরিন চৌধুরী, বয়স 19, পিতা ওয়াসিম চৌধুরী, মাতা সুমাইয়া রহমান। নিজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পূর্ণ হুঁশ থাকা অবস্থায় আমার বড় চাচা হাবিব চৌধুরীর নামে লিখিয়া দিচ্ছি। আমাকে কোনোরূপ জোর জবরদস্তি করা হয়নি। কাগজের লেখাটা দেখে যেন পায়ের রক্ত মাথায় উঠে গেল মিতার। নিজের চাচা এতটা বেইমানি করবে তা ভাবতে পারেনি মিতা। আমি সাইন করব না। দাঁতে দাঁত চেপে বলে মিতা। সোনামণি সাইন করবে না? সাইন না করতে চাইলে কি করা উচিত সাব্বির? পিছনে দাঁড়িয়ে থাকা একজনের উদ্দেশ্যে বলে লোকটি। তাকে ডিম থেরাপি দেওয়া উচিত জসিম ভাই। বলে সাব্বির নামের লোকটি। এদের কথা শুনে ক্রমাগত হাত পা ঠান্ডা হয়ে আসছে মিতার। কিন্তু হাবিব চৌধুরীকে কোনোভাবেই জিততে দিবে না মিতা। তাতে যদি মিতার মৃত্যুকে সাদরে গ্রহণ করতে হয় তাই করবে। শেষবারের মতো জিজ্ঞেস করমু, সাইন করবি কি না? বলে জসিম নামের লোকটি। না। একনিষ্ঠভাবে বলে মিতা। খাড়াই আসুস কেন, মাগিয়ে ধর। জসিম কথাটা বলতেই দুজন এসে মিতার দুহাত ধরে ফেলে। না না না, ছাড় আমাকে। চেঁচাতে থাকে মিতা। দুজনে মিতার হাত শক্ত করে ধরতেই জসিম মিতার চুলের মুঠি শক্ত করে ধরে। মনে হচ্ছে এক্ষুনি চামড়া ছিঁড়ে সব চুল চলে আসবে। ছাড় আমাকে, ছাড়। সাইন করবি কি না? না, মরে গেলেও করব না। মিতার গালে সজোরে থাপ্পড় মারে জসিম। সাথে সাথে মিতার ঠোঁট কেটে রক্ত বের হয়। এত জোরেই থাপ্পড় মেরেছে যার দরুন চোখে সব ঝাপসা দেখতে শুরু করেছে মিতার। চোখে পানি চলে এসেছে। সাইন কর। করব না। কাঁদো কাঁদো অবস্থায় বলে মিতা। দেখ, সময় নষ্ট করাইস না, সাইন কর। করব না আমি। একের পর এক থাপ্পড়ের কারণে মিতার নাক আর ঠোঁট দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। তাও যেন মিতার ইচ্ছা শক্তিকে হার মানাতে পারছে না কেউ। সাইন করব না, করব না, করব না। জসিমের দিকে তাকিয়ে বলতে থাকে মিতা। খানকি মাগি তোরে তো। কথাটা বলেই চেয়ারে লাথি মারে জসিম। রিয়ন। সাথে সাথে মাটিতে পড়ে যায় মিতা। পাকা করা ফ্লোরে পড়তেই মাথায় আঘাত পায় মিতা। সামনে থেকে সর। বাকি দুজনের উদ্দেশ্যে বলে মাটিতে পড়ে থাকা মিতার সামনে গিয়ে দাঁড়ায় জসিম। মিতার মনে হচ্ছে খুব শীঘ্রই সে উপরে পৌঁছে যাবে। এভাবে যদি মরণ লেখা ছিল তবে কেন মিতার জীবনে অরিয়নকে আনা হলো? কেন অরিয়নের কোলে মাথা রেখে মরার সুযোগ পেল না মিতা? কথাগুলো ভাবতেই যেন আরও বেশি কান্না পাচ্ছে মিতার। রিয়ন নিশ্চয়ই এখন ভালো আছে। হাবিব চৌধুরী তার ছেলেকে অবশ্যই এখানে ফেলে রাখবেন না। তুমি ভালো থেকো রিয়ন। বিড়বিড় করে বলতে থাকে মিতা। জসিম মিতার সামনে যাওয়া মাত্রই পৈশাচিক এক হাসি দেয়। মিতার চোখে মুখে ভয় ফুটে উঠেছে। তাতে কি, মরে গেলেও হাবিব চৌধুরীকে সফল হতে দিবে না মিতা। সাইন করবি? জিজ্ঞেস করে জসিম। মাথা নাড়িয়ে না বলে মিতা। মিতার পেটে লাথি মারে জসিম। ব্যথায় চিৎকার করে ওঠে মিতা। সাইন করবি?
আবারও লাথি মারে। না না সাইন করবি? রিয়ন, আমাকে বাঁচাও রিয়ন। কেঁদে কেঁদে বলতে থাকে মিতা। সাইন কর, সাইন কর, সাইন কর। একই সাথে অনেকগুলো লাথি মারে মিতার পেটে। কাশতে কাশতে মিতার মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। অনেকটা নিস্তেজ হয়ে যাচ্ছে মিতা। জসিম ভাই ছাড়েন, বেশি মারলে মইরা যাইব। তুই দেখ কি খারাপের খারাপ এই মাইয়া, এ তো মার খাইয়াও সাইন করলো না। বলে জসিম। কালকে আইসা আবারও একটু টর্চার করলে তখন ঠিকই করব। একসাথে এত মারলে বাঁচব না। বলে সাব্বির। বাল, বসরে কি বলবো? বলে জসিম। বলবেন মারতে মারতে অজ্ঞান করে দিয়েছি, তাও রাজি হয় না। 2-1 দিন আরও সময় দিতে। আচ্ছা চল। মাটিতে পড়ে থাকা মিতাকে সেভাবেই ফেলে রেখে চলে যায় সবাই। রিয়ন। কথাটা বলে জ্ঞান হারিয়ে ফেলে মিতা। পড়ে থাকলো মাটিতে। মিতার মুখের ওপর ঠান্ডা পানি ঝাপটা পড়তেই চোখ খুলে তাকায় মিতা। নিজেকে সামলে নেওয়ার আগেই আবারও ঠান্ডা পানি এসে পড়ে। ভয়ে আতঙ্কে মাথা নাড়িয়ে পানি সরানোর চেষ্টা করে। ঠান্ডা পানি দূর থেকে ছুঁড়ে মারার কারণে প্রতিনিয়ত মনে হচ্ছে এক একটা বরফের টুকরো এসে মিতার মুখের ওপর পড়ছে। ক্ষতস্থানে অতিরিক্ত যন্ত্রণা অনুভব করছে মিতা। প্লিজ প্লিজ প্লিজ। অনুরোধের সুরে বলতে থাকে মিতা। এত টর্চার আর সহ্য হচ্ছে না মিতার। একেবারে মেরে ফেললেই ভালো হতো। বড় বড় করে শ্বাস নেয় মিতা। গতকাল রাত থেকে ফ্লোরেই পড়ে আছে। এক পাশ করে পড়ে থাকতে থাকতে মাথায় ঘাড়ে অসহ্য ব্যথা করছে মিতার। গতকাল রাতের 3 জন আবারও এসেছে। 2 জন গিয়ে চেয়ার ধরে টেনে উঠায় মিতাকে। গতকাল সকালে খেয়েছিল, এরপর এক ফোঁটা পানিও পান করতে পারেনি। তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে মিতার। পানি পানি পানি। বিড়বিড় করে বলে মিতা। জিহ্বা দিয়ে ঠোঁট থেকে পানি নিয়ে গলা ভেজানোর বৃথা চেষ্টা করে মিতা। সাইন কর, পানি খাবার সব কিছু দেওয়া হবে। বলে জসিম। জসিমের কণ্ঠ শুনতে ভয়ে হাত পা কাঁপছে মিতার। আর কতটা সহ্য করতে পারবে তা জানে না। মাথা নাড়িয়ে না বলে মিতা। চর্বি গলে নেই এখনো, অনেক তেল তাই না? জসিমের পেছন থেকে একজন বলে। কত টাকা দিয়েছে তোমাদের? আমি তোমাদের তার থেকে বেশি বেশি দেব, আমাকে ছেড়ে দাও। অনুরোধ করে মিতা। লোকগুলো একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। লোভে চোখে লোভ লালসা দেখা যাচ্ছে। যত চাইবে ততই দেব, সত্যি। বিনিময়ে আমায় ছেড়ে দাও। জসিমের দিকে তাকিয়ে বলে মিতা। লোকগুলো কিছু বলল না। মিতার মনে এতে আশার আলো দেখা দিচ্ছে। এসব মানুষ টাকার জন্য সব করতে পারে, তা জানে মিতা। 3 জন মিতার সামন থেকে সরে একটু কোনায় গিয়ে দাঁড়ায়। ধীরে ধীরে বলে। বস পাইলে মেরেই ফেলবে আমাদের। বলে জসিম। কিন্তু বস, যত চামু ততই দিব কইতাছে। অন্য জায়গায় পালাই জামুকা। বলে সাব্বির নামের লোকটা। সাব্বিরের কথা শুনে একটু হাঁপ ছেড়ে বাঁচল মিতা। বস আমাদের ঠিকই খুঁজে বের করবে, বেইমানি করলে বাঁচার সুযোগ নাই। বলে আরেকজন। জাহাঙ্গীর ঠিক বলতাছে, ওর ফাঁদি পাওয়া দেওয়া যাইব না। বলে জসিম। জসিমের কথা শুনতেই আতকে ওঠে মিতা। তবে কি আল্লাহ চায় না মিতা বাঁচুক? এভাবেই কি মৃত্যু লেখা আছে মিতার? 3 জন এসে আবারও দাঁড়ায় মিতার সামনে। মিতার চোখে মুখে সেই ভয় আবারও ফুটে উঠেছে। কেন এত বোকামি করল? পালিয়ে আসলেই বেঁচে যাবে, কিন্তু তার কিছুই হলো না। একবার ভেবেছিল কবির রহমানের নামে সব লিখে দিবে, কিন্তু শেষ বয়সে বৃদ্ধ লোকটির জীবন নিয়েও যদি টানাটানি শুরু করে হাবিব চৌধুরী, তাহলে যে নিজের ভাতিজির প্রাণ নিতে চায় তার কাছে কবির রহমান আর কি? 30 মিনিট। বলে জসিম। বলে একটু থামে। মিতা তাকায় জসিমের দিকে। 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি সাইন না করস তাহলে। কথাটা বলে সাব্বিরের দিকে তাকিয়ে বাঁকা এক হাসি দেয় জসিম। তাহলে তোর রেপ কইরা তার ভিডিও ছাইড়া দেবো নেটে, তারপর বাঁচার কত শখ তোর। তা সরি। কথাটা বলতে বলতেই মিতার বুকের দিকে তাকায় জসিম। মনের মধ্যে যতটুকু সাহস বাকি ছিল তাও যেন শেষ হয়ে গেল মিতার। 3 জনের চোখের এই চাহনি কতই না কুৎসিত। মনে হচ্ছে পারলে এক্ষুনি খুবলে খুবলে খেয়ে নিবে মিতাকে। হাত পা ছাড়ানোর চেষ্টা করতে থাকে মিতা। মিতার দিকে তাকিয়ে কুৎসিত এক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায় 3 জন। 30 মিনিট। এই 30 মিনিট যেন জীবনেও শেষ না হয় সেই প্রার্থনা করছে মিতা। আশেপাশে এমন কিছু খোঁজার চেষ্টা করে যা দিয়ে দড়িটা কাটা যাবে, বা যা দিয়ে নিজেকে শেষ রক্ষা করতে পারবে। রেপ হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো পছন্দ করবে মিতা। প্লিজ আল্লাহ,
রেপ না, আল্লাহ ওদের হাত থেকে বাঁচাও প্লিজ, আল্লাহ করুণা করো আমার উপর। কেঁদে কেঁদে বলে মিতা। সকালের আলো ফুটতেই পুলিশের গাড়ি এসে হাজির হয় অরিয়নের বাড়ির সামনে। গতকাল সারা রাত কেউ ঘুমায়নি। মায়া চৌধুরী সারা রাত পার করে দিয়েছে জায়নামাজে। অরিয়ন আর বাকি সকলেই বসে বসে সময় পার করেছে, অপেক্ষা করছিল গাড়ি নিয়ে পুলিশের তথ্যের অপেক্ষায়। পুলিশের গাড়ি আসতেই তাড়াতাড়ি করে বের হয় সকলে। কি হয়েছে ইন্সপেক্টর, জানতে পারলেন কার গাড়ি? প্রশ্ন করে অরিয়ন। হ্যাঁ, গাড়িটি নসিন নামের এক লোকের। তাকে আমরা গ্রেপ্তার করতে একটি টিম পাঠিয়ে দিয়েছি। একটু ধৈর্য ধরুন, আমরা পারমিতা ম্যামকে খুঁজে বের করবই। আবারও বলে পুলিশ। গাড়ির মালিকের ঠিকানা জানা গেছে। জানতে পেরে একটু হলেও স্বস্তি পাওয়ার কথা ছিল অরিয়নের, কিন্তু সময় যত যাচ্ছে ততই যেন অস্থিরতা বেড়ে যাচ্ছে। কী সব আজেবাজে খেয়াল আসতে শুরু করেছে অরিয়নের মাথায়। আমিও যাব। টিমকে কোথায় পাঠিয়েছেন? প্রশ্ন করে অরিয়ন। স্যার, আপনি গিয়ে কি করবেন? নাসিরকে আমরা ধরে আনলে আপনি আমাদের সাথে পুলিশ স্টেশনে না হয় থাকবেন। কতক্ষণ লাগতে পারে? আমাদের কাছে বেশি সময় নেই। বেশিক্ষণ লাগবে না, 30 থেকে 40 মিনিট জানায় পুলিশ। ঠিক আছে। অরিয়ন গিয়ে আবারও সোফায় বসে। একটু পরেই সকলের জন্য চা নিয়ে হাজির হয় আফরিন। গতকাল রাত থেকে কারো মুখে একটা দানাও পড়েনি। এভাবে থাকলে সবাই অসুস্থ হয়ে পড়তে পারে ভেবে একটু চা আর বিস্কুট নিয়ে আসে আফরিন। খাবো না, নিয়ে যা আফরিন, বলে মায়া চৌধুরী। একটু করে খেয়ে নাও মা। তুমি অসুস্থ হয়ে পড়লে মিতার জন্য কে দোয়া করবে? মিতা ফিরে এসে কি বলবে? আমার মিতাকে আমি চাই। আমার মিতা কেন ফিরে আসছে না? কে আমার মিতার এত বড় ক্ষতি করতে চায়? আল্লাহ, তার বুকটাও তুমি এভাবে খালি করে দিও। কান্না করতে করতে বলেন মায়া চৌধুরী। আফরিন নিজের মায়ের মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। একজন মাকে কিভাবে সান্ত্বনা দেবে তার ভাষা জানা নেই আফরিনের। আফরিনের ঘটনার পর থেকে যেন একটার পর একটা দুর্ঘটনা হয়েই যাচ্ছে। কে আর কেনই বা এভাবে এই বাড়ির পিছনে উঠে পড়ে লেগেছে তা আজও পরিষ্কার নয়। এখন শুধু ওপরওয়ালার ভরসার বসে আছে সবাই। তার করুণায় যদি মিতাকে পাওয়া সম্ভব হয়। মিতার জীবনের সবচেয়ে দ্রুতগামী 30 মিনিট ছিল এটা। চোখের পলকেই যেন তা শেষ হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে আছে জসিম ও তার সঙ্গীরা। এক একটাকে হিংস্র পশুর মতো লাগছে। আমাকে মেরে ফেলো, একেবারে শেষ করে ফেলো। কাপা কাপা কণ্ঠে বলে মিতা। তার মানে তুই সাইন করবি না? ঠিক আছে জাহাঙ্গীর, ওর হাত পায়ের বাঁধন খোল। না না না, ছেড়ে দে আমায়, না ছাড় বলছি, ছাড়। জসিমের কথা অনুযায়ী বাকি দুজন মিতার হাত পায়ের বাঁধন খুলতে থাকে। জসিম এগিয়ে গিয়ে মিতার গলা থেকে একটানে ওড়নাটা সরিয়ে ফেলে। না না না, ছাড় আমায়, ছাড়। চিৎকার করতে থাকে মিতা। জসিমের কানে মিতার কোনো চিৎকারই গেল না। ওড়না সরিয়ে মিতার গলায় স্পর্শ করতেই পিছিয়ে যাওয়ার চেষ্টা করে মিতা। ওর শরীরটা কি নরম, বলে জসিম। বমি আসছে মিতার, সাথে প্রচণ্ড রকমের মাথা ঘোরাচ্ছে। এই জানোয়ারগুলো থেকে করুণা আশা করা বোকামি। মরে যাওয়া ভালো, কিন্তু এরা সহজে মিতাকে মরতেও দিবে না। ঠিক আছে ঠিক আছে, সাইন করবো, আমি সাইন করবো, আমায় ছুবে না, ছাড়ো আমায়। মাথা নাড়িয়ে চিৎকার করতে করতে বলে মিতা। এখন অনেক দেরি হয়ে গেছে। এই শৈলের স্বাদ না নিয়ে তোরে ছাড়ছি না। হ্যাপি মাল তুই। না 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 না, বলেছিলে আমি সাইন করলে ছেড়ে দিবে। আমি সাইন করবো, আমাকে ছাড়, ছাড় আমায় কুত্তা। মিতার হাত পায়ের বাঁধন খুলতেই টেনে দাঁড় করায় জাহাঙ্গীর ও সাব্বির। পাশের রুমে নিয়ে চল, বলে জসিম। না না। মিতা নিজের শক্তি প্রয়োগ করে মাটিতে লুটিয়ে পড়ার চেষ্টা করছে, তবে তিনজন সামর্থ্যবান পুরুষের সাথে পেরে ওঠা মিতার পক্ষে সম্ভব হচ্ছে না। খুব সহজেই মিতাকে আবারও টেনে দাঁড় করিয়ে ফেলেছে তারা। মিতাকে টেনে হিঁচড়ে দরজার সামনে নিতেই হঠাৎ করে দরজা খুলে যায়। সবাই দরজার দিকে তাকিয়ে রইল। সামনে দাঁড়িয়ে আছে হাবিব চৌধুরী। এই লোকটির কোলে বসে খাবার খেয়েছে মিতা। স্কুলের প্যারেন্টস মিটিংয়ে কোনো দিন ওয়াহিদ চৌধুরী যেত না, না পারলে হাবিব চৌধুরী গিয়েছে। মিতাকে সব থেকে বেশি আদর করা হাবিব চৌধুরী কবে থেকে মিতাকে মারার জন্য উঠে পড়ে লাগলো। হাবিব চৌধুরীকে দেখে মিতার যেন বুক ফেটে কান্না আসছে। আমি তো বলেছি সব সাইন করে দিব, তাও আমাকে ছাড়ছে না কেন ওরা? আমাকে ছাড়তে বলো। চিৎকার করে বলে মিতা। মিতা কিছু বুঝে ওঠার আগেই হাবিব চৌধুরী মিতার দিকে দু কদমে এগিয়ে যায়।
জসিমের মুখে সজোরে এক ঘুষি বসায়। হঠাৎ করে ঘুষি খাওয়ায় মাটিতে পড়ে যায় জসিম। মিতা মাথা তুলে হাবিব চৌধুরীর দিকে তাকাতেই সাব্বির আর জাহাঙ্গীর গিয়ে ঝাঁপিয়ে পড়ে হাবিব চৌধুরীর দিকে। আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, এত বড় সাহস তোদের! তোদের এই হাত আমি কুত্তারে খাওয়াবো। 57 বছরের হাবিব চৌধুরী যেন যুবকদের থেকে কোনো অংশে কম নয়। 30 থেকে 32 বছরের লোকগুলো হাবিব চৌধুরীর সাথে মারামারি পারছেই না। মিতা অবাক হয়ে তাদের মারামারি দেখছে। হাবিব চৌধুরী কেন এদের মারছে তা বুঝতে পারছে না মিতা। ধরা পড়ে এখন ভালো সাজতে এসেছে। মনে মনে ভাবে মিতা। জসিম সহ ওর সঙ্গীরা মাটিতে লুটিয়ে পড়তেই হাবিব চৌধুরী দৌড়ে গিয়ে মিতার হাত ধরে। তাড়াতাড়ি চল, এখান থেকে বের হতে হবে। ছাড়ো আমাকে। এক টানে মিতা নিজের হাত ছাড়িয়ে নেয়। হাবিব চৌধুরী অবাক হয়ে তাকিয়ে থাকে মিতার দিকে। কি হয়েছে তোর? পাগল হয়েছিস? এখানে বেশিক্ষণ থাকা যাবে না। মিতার হাত ধরতে হাত বাড়িয়ে দেয় হাবিব চৌধুরী। তাই নাকি? আর অভিনয় করবে চাচু? আমি তো তোমাকে বাবা ভেবেছিলাম, আর তুমি আমাকেই খুন করতে মরিয়া হয়ে গেলে। কেঁদে কেঁদে বলে মিতা। কি সব আজে বাজে বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? মাথা খারাপ? আমার মাথা খারাপ? কথাটা বলে মিতা চেয়ারের দিকে এগিয়ে যায়। চেয়ারের পাশেই পড়ে থাকা দলিল হাতে তুলে নেয় মিতা। এগিয়ে আসে হাবিব চৌধুরীর সামনে। হাবিব চৌধুরীর চোখের সামনে দলিল খুলে ধরে মিতা। আমি পাগল হলে এইসব কি জবাব আছে তার? প্রশ্ন করে মিতা। হাবিব চৌধুরী হাত বাড়িয়ে দলিল নেয়। পড়তেই যেন চোখ বড় বড় হয়ে আসলো তার। এসবের কিছুই আমি জানি না, আমি কিছুই করিনি। অবাক হয়ে বলে হাবিব চৌধুরী। আমি কেন এসব করতে যাব? তুই শুধু আমার ভাতিজি নস, আমার আরিয়ানের ওয়াইফ, আমার ছেলের ভালোবাসা। আমি কেন এসব করতে যাব? বিনয় কণ্ঠে বলে হাবিব চৌধুরী। মিতা কিছু বলছে না, হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে আছে। যদিও হাবিব চৌধুরীর একটা কথাও বিশ্বাস করতে চাইছে না মিতা, তাও মনটা কেমন যেন আনচান করছে। মিতা, ওয়াসিম আমার ভাই, আমার আদরের ছোট ভাই, আমার মেয়ে তুই। আমি এসব জীবনেও ভাবতে পারিনি কেউ এসব ইচ্ছে করে করেছে। মিতার দুবাহু আলতো করে ধরে বলে হাবিব চৌধুরী। তুমি না করলে আর কে চাইবে এসব করতে? কারণ আমাকে তো মিতা কথাগুলো বলতে গিয়েও থেমে গেল, কিছু একটা ভাবতে লাগলো। ও হো, একই সাথে ছেলের বউ আর শ্বশুর। অন্য পাশ থেকে কেউ একজন বলে ওঠে। মিতা আর হাবিব চৌধুরী একই সাথে কণ্ঠস্বরের দিকে তাকাতেই মিতা দুপা পিছিয়ে পড়ে। মিতার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অবিশ্বাসের সহিত তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা কবির রহমানের দিকে। সামনেই দাঁড়িয়ে আছে কবির রহমান, তার পিছনে দাঁড়িয়ে আছে 10 থেকে 15 জন। সবার হাতেই কিছু না কিছু আছে। এত সুন্দর নাচারা দেখতে পারবো তা ভাবিনি। রুমের মধ্যে প্রবেশ করতে করতে বলেন কবির রহমান। এই গাধাটাকে 6 মাস আমার বাসায় রাখাই ভুল ছিল। শুধু উইল আছে বলে বাঁচিয়ে রেখেছিলাম, তা না হলে। কথা বলতে বলতেই চেয়ারের ওপর গিয়ে বসেন তিনি। তুমি মিথ্যে বলেছিলে। অবাক হয়ে প্রশ্ন করে মিতা। তুমি এখানে কি করছো করিম? প্রশ্ন করে হাবিব চৌধুরী। মিতা বড় বড় চোখ করে হাবিব চৌধুরীর দিকে তাকায়। কিসের করিম? উনি তো কবির রহমান, আমার নানা ভাই। হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে বলে মিতা। মিতার কথা শুনে অবাক হয় হাবিব চৌধুরী। কিসব বাজে বাজে বলছিস? উনি তোর নানা ভাই নন, উনি তোর নানা চাচাতো ভাই করিম রহমান। মিতাকে বলে হাবিব চৌধুরী। নানা ভাই নন? অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে মিতা। বিচ্ছিরিভাবে হাসতে থাকে কবির রহমান। নাসিরকে ধরে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়েছে। একটু আগেই ইন্সপেক্টরের কল এসেছে। অরিয়ন আর আফরিন রেডি হয়ে নিয়েছে, এক্ষুনি বের হয়ে যাবে। অরিয়ন তাড়াতাড়ি করে বের হয়ে দরজার সামনে যেতেই প্রাইভেট কার এসে থামে। গাড়ি থেকে বেরিয়ে আসে আবরার। কোথায় ছিলি তুই? মিতাকে যে এই গাড়ি করে তুলে নেওয়া হয়েছে তার মালিকের খোঁজ পাওয়া গেছে। মেয়েটাকে যে গাড়িতে করে তুলে নেওয়া হয়েছে তার মালিকের খোঁজ পাওয়া গেছে, সেখানে যাচ্ছে বলে অরিয়ন। সেখানে আর যেতে হবে না বলে আবরার। মানে কেন? ভ্রুকুসকে বলে অরিয়ন। কারণ মিতার খবর আমি নিয়ে এসেছি, বাবা সেখানে আছে। জবাব দেয় আবরার। কি? বাবা সেখানে আছে? শুধু তাই নয়, ছোট চাচু ওখানে আছে, মানে লুকিয়ে আছে। যত দ্রুত সম্ভব আমাদের সেখানে যেতে হবে। পুলিশকে কল কর বলে আবরার। কি বলছিস তুই? কিছু বুঝতে পারছি না। পরের খোঁজ তোরা কিভাবে পেলে? প্রশ্ন করে অরিয়ন।
গাড়িতে সব বলবো। এখন তাড়াতাড়ি চল, হাতে একদম সময় নেই। কথাটা বলেই গাড়িতে উঠে বসে আবরার। তুমি এখানেই থাকো। আফরিনকে বলে গাড়িতে গিয়ে বসে অরিয়ন। যেভাবেই হোক এবার মিতাকে হারাতে দেবে না অরিয়ন।